আজকের লেকচারে আমরা শুরু করব বাইনারি ফাইল কি করে আমরা পাইথনের সাহায্যে হ্যান্ডেল করতে পারি সেই জিনিসটার পুরো ডিটেলস বৃত্তান্ত এবং সবকিছু কিন্তু আমরা এই লেকচারে কিন্তু একে একে ক্লিয়ার করব। গত লেকচারে আমরা টেক্সট ফাইল হ্যান্ডলিং দেখে নিয়েছিলাম, তার বেসিক বৃত্তান্ত কিভাবে হয় এগুলো সবই কিন্তু আমি সেই লেকচারে ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। যারা এখনো এই লেকচারটা দেখোনি বা ইন্ট্রোডাকশন টু দ্য ফাইলের কি বেসিক গল্পগুলো এখনো যেগুলো যারা দেখোনি, আমাদের এই ভিডিওর প্লেলিস্টে লিঙ্ক আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি আমাদের পাইথন উইথ বাংলা প্লেলিস্টে। তোমরা ওখানে যাও, একবার দেখো জিনিসগুলো যেগুলো বেসিক যাকে বলে, কি করে আমরা বেসিক কনসেপ্টগুলো কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করে নিয়েছি, কি করে ফাইলকে হ্যান্ডেল করতে হবে বা যাবতীয় তার ডিটেলসগুলো ক্লিয়ার করে নিয়েছি। তো সেই সূত্রে ওই ইনফরমেশনগুলো তোমাদের কাছে যদি থাকে, যদি ক্লিয়ার থাকে, তোমরা এই ভিডিওটা কিন্তু এখান থেকে তোমরা কন্টিনিউ করতে পারো, কেন কি বেসিকটা অনেকটাই লিঙ্কড আপ কনসেপ্ট এগুলো। তো সেই সূত্রে আমরা শুরু করি বাইনারি ফাইল জিনিসটা কি এবং তার কিভাবে পাইথন বাইনারি ফাইলকে কি করে হ্যান্ডেল করে, তার পুরো টেকনিকগুলো দেখব এবং আমরা এর পুরো সব প্র্যাকটিক্যালও কিন্তু এর কোডগুলো দেখবো, কি করে প্র্যাকটিক্যালি আমরা কি করে বাইনারি ফাইল হ্যান্ডেল করবে, এগুলো কিন্তু আমরা পুরো একে একে কনসেপ্টগুলো কিন্তু এই লেকচারে ক্লিয়ার করতে থাকবো। তো বাইনারি ফাইল কনসেপ্টটা কি প্রথমে আগে এখান থেকে ডিটেলস জানি। আমরা যেরকম গত লেকচারে টেক্সট ফাইলের গল্পটা বলেছিলাম, টেক্সট ফাইল কিরকম হয়, যেরকম আমরা .txt ফরম্যাটে ধরে নাও কোনো ফাইলকে আমরা যদি লিখি, যেরকম ধরে নাও আমি একটা এক্সাম্পল দিলাম demo.txt। তো এই demo.txt ফাইলের মধ্যে যেই জিনিসটা আমরা ইনপুট নিচ্ছি অ্যাজ আ ইউজার থেকে বা আমরা রাখছি, সেগুলো কিন্তু হিউম্যান রিডেবল ফরম্যাটে থাকে। হিউম্যান রিডেবল ফরম্যাট মানে যেরকম আমরা যেটা ইংলিশ ভাষায় যদি কোনো জিনিস রাখি, তাহলে আমরা পরবর্তীকালে যদি খুলি নর্মালি, নট ফ্রম দ্য প্রোগ্রাম, মানে প্রোগ্রাম দিয়ে ওটাকে হ্যান্ডেল করার কথা বলছি না, আমরা ম্যানুয়ালি যদি কোনো টেক্সট ফাইল কখনো খুলি, আমরা কিন্তু লেখাগুলো যেরকমভাবে লেখা আছে, ধরুন আমি হাই যদি লিখে রাখি এই ফাইলটার মধ্যে, হাইটা কিন্তু আমরা পড়তে পারবো, মানে হিউম্যান রিডেবল ফরম্যাটে থাকে। এবার আমি একটুখানি গল্পে আসি, তারপর আমরা বাইনারি ফাইলে ঢুকবো। এই যে হিউম্যান রিডেবল ফরম্যাটের যে ক্যারেক্টারগুলো স্টোর করা থাকে ফাইলে, তার জন্য কিন্তু একটা এনকোডিং টেকনিক কিন্তু আমাদের কম্পিউটার কিন্তু ফলো আপ করে। এনকোডিং টেকনিক মানে সিম্পল কথা বলি, কম্পিউটার কিন্তু এই যে আমি হাই স্টোর করেছি বা হাই যখন রাইট করেছি ফাইলের মধ্যে, হাইটা কিন্তু কোনোভাবে কম্পিউটার বোঝে না। তো কম্পিউটার কিভাবে হাইটাকে ডাকে, হাইয়ের একটা এইচ এর রেসপেক্টে একটা অ্যাস্কি কোড আছে, আই এর রেসপেক্টে একটা অ্যাস্কি কোড আছে, ঠিক আছে। তো সেই অ্যাস্কি কোডের ফরম্যাটে সেটাকে মেশিন লেভেল যে ল্যাঙ্গুয়েজে বা মেশিন লেভেল ফরম্যাটে ওটাকে কিন্তু স্টোর করে, বলতে পারতাম র ফরম্যাটে কিন্তু স্টোর করে না। আমাদের টেক্সট ফাইলের মধ্যে কিন্তু র ফরম্যাটে স্টোর হয় না, এটা এনকোড করে রাখে, কিন্তু কম্পিউটার কিন্তু বোঝে না। কম্পিউটার কিন্তু HI যে লিখেছি, হাই কথাটা লিখেছি, কম্পিউটার কিন্তু HI কনসেপ্টটা কোনোভাবেই বোঝে না। কম্পিউটার এর যে অ্যাস্কি কোড বা অ্যাকচুয়ালি সিম্পল কথাই বলতে পারি যে বাইনারি যে ল্যাঙ্গুয়েজটার ফরম্যাটে কিন্তু ফাইল কিন্তু বোঝে। তো স্টোরিং করার সময় এর জন্য স্পেসিফিক কোনো রকম এনকোডিং টেকনিক মানে কনভার্সন টেকনিক বলতে পারো, মানে কনভার্ট করে, মানে হিউম্যান যেটাতে বুঝতে পারবে, তো সেই ফরম্যাটে এনকোডিং টেকনিকে ফেলে এনকোড করে কিন্তু সেটা কিন্তু আমাদের ফাইলে স্টোর করে রাখে। কেন কি ফর ফিউচার যখন আমরা একটা ফাইলটাকে ওপেন করব ম্যানুয়ালি যদি আমরা খুলে দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এই হাই কথাটা বা আমরা ফাইলটা পড়তে পারবো। এরকম সিম্পল যদি বলি যে মাইক্রোসফট যে ডক ফরম্যাটে বা আমাদের ডকুমেন্ট, মাইক্রোসফট যে ওয়ার্ড ফরম্যাটে যদি কোনো ফাইলের মধ্যে কোনো এরকম কোনো ইনফরমেশন রেখেছি, যেরকম দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, এটাই আমি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমি করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে ফাইলটা আমরা পরবর্তীকালে যদি ফাইলটাকে খুলি আমরা দেখে পড়তে পারবো। তো অবভিয়াসলি এটা কোনো এনকোডেড ফরম্যাটে কিন্তু এটা স্টোর করা থাকে, ঠিক আছে। যেগুলো টেক্সট ফাইল বলো কি ডকুমেন্ট ফাইল বলো, যে কোনো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইসব যে ফাইল ফরম্যাটে যে ডেটাগুলো আমরা রাখছি ফাইলটার মধ্যে, ঠিক আছে। তো সেই ফাইলটা কিন্তু অলরেডি এনকোড ফরম্যাটেই রাখে। এনকোড মানে যেটা হিউম্যান রিডেবল ফরম্যাট, সিম্পল কথা যদি বলি, যেটা মানুষ পড়ে যেটা বুঝতে পারে। কিন্তু এই বাইনারি ফাইলের কথা যখনই চলে আসলো, তখন কিন্তু গল্পটা একটু পাল্টে গেল। এই ডেফিনেশনই এখানে লেখা রয়েছে। কি বলছে ডেফিনেশন? বাইনারি ফাইল স্টোর দ্য ইনফরমেশন ইন ফর্ম অফ স্ট্রিমস অফ বাইটস। বাইটস এর রেসপেক্টে অ্যাকচুয়ালি কি এইচ এর রেসপেক্টে যে অ্যাস্কি কোড, আমি হাইপোথেটিক্যালি বলছি, আমরা জানি যে বড় হাতের এর অ্যাস্কি কোড হচ্ছে 65। 65কে যদি বাইনারিতে আমরা যদি কনভার্ট করি সামথিং অ্যারাউন্ড 10110011, আমি একটা হাইপোথেটিক্যাল বললাম, এটা কিন্তু অ্যাকচুয়াল বাইনারি কোড না। এটা হচ্ছে আমাদের যে ডেসিমাল থেকে বাইনারিতে তোমরা যদি কনভার্ট করে দেখো, তোমরা এরকম 8খানা ডিজিটের একটা তোমরা পাবে কি একটা বাইনারি ভ্যালুয়েশন পাবে, সেটা আমরা 2 টু দি পাওয়ার 1 মানে 2 1 2 4 এই ফরম্যাটে করে তোমরা দেখতে পারো। সেরকম ধরে নাও আমি হাইপোথেটিক্যাল বললাম, কিন্তু এর থেকে এইচ এর যে ডিফারেন্সটা তোমরা যদি ক্যালকুলেট করে দেখো, অ্যাপ্রক্সিমেটলি তোমাদের 72 অ্যাপ্রক্সিমেটলি, খুব ভুল না বললে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটার যে বাইনারি যে ফরম্যাটে যদি করি, আমি হাইপোথেটিক্যাল ধরে রাখলাম যে 1000, এটাও আমি একটা বলছি। অ্যাকচুয়ালি এখানে প্রথমে কোনোদিনই 1 হবে না, কেন কি 62 মানে আমাদের 128, এর থেকে সবসময় কম হবে, 764 এর পর গিয়ে হবে, মানে 64 আমাদের কিভাবে আসে, যেটা আমরা সিম্পল যদি বাইনারি কনভার্সন করে দেখো তোমরা,
তোমরা এই বাইনারিটা কিন্তু অ্যাকচুয়াল বাইনারিতে যখন কনভার্ট হয় 72কে যদি বাইনারিতে কনভার্ট করো তোমরা এই স্ট্রিং অফ বিটসগুলো পাবে। এগুলো 001কে আমরা বিটস বলে থাকি, আর এই 8খানা বিটে একটা বাইট কিন্তু বলে রাখি। তো যখন স্টোর করে বাইনারি ফাইলের মধ্যে যখন কোনো ডেটা স্টোর হয় সেটা কিন্তু আমাদের স্ট্রিমস অফ বাইটস, মানে এরকম 8খানা বিটে একটা বাইট হয়, এরকম বাইটকে আমরা কিন্তু স্টোর করি। আমরা কোনো ডাইরেক্ট কোনো লেটার কিন্তু এরকমভাবে স্টোর হয় না, এটাই এখানে বলেছে। আর বাইনারি ফাইল কন্টেন ইনফরমেশন ইন দ্য সেম ফরম্যাট ইন উইচ দ্য ইনফরমেশন ইজ হেল্ড ইন দ্য মেমোরি। যেভাবে আমাদের মেমোরিতে ইনফরমেশন আমরা রাখি, আমরা যখন কোনো ইনফরমেশন যখন স্টোর করি মেমোরিতে, আমরা কখনোই কিন্তু যেটা আমরা পড়ে বুঝতে পারি সেই ফরম্যাটে রাখা হয় না, এটা অ্যাকচুয়ালি বাইনারিতে কনভার্ট করে রাখা হয়। এটা কিন্তু একদম জেনারেল কনসেপ্ট, এটা কিন্তু কোনো বাইনারি ফাইল পড়ছি বলে এরকম করবো এরকম ব্যাপার না। একদম সিম্পল কথা, আমরা যখনই মেমোরিতে যেরকম তোমরা গান ধরো, কোনো সিনেমা ধরো, কোনো ফাইল ধরো, যাই রাখো না কেন কম্পিউটারে তোমরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি 0 and 1 ফরম্যাটে, বাইনারি ফরম্যাটে কিন্তু আমাদের মেমোরির মধ্যে ডেটাগুলোকে রাখা হয়। এটা কিন্তু জেনারেল কনসেপ্ট। ইজ দ্যাট দ্য ফাইল কন্টেন্ট দ্যাট ইজ রিটার্ন টু ইউ ইজ র, মানে র মানে কথাটা মানে একদম বাইটসে বা বিটসে রাখা রয়েছে। 8খানা বিটে একটা বাইট বলে তাহলে বাইট ফরম্যাটে রাখা রয়েছে। উইথ নো ট্রান্সলেশন অর নো স্পেসিফিক এনকোডিং, মানে কোনো রকম ট্রান্সলেট করে বা এনকোডেড ফরম্যাটে কিন্তু কোনোভাবে ফাইলকে আমরা স্টোর করি না। একদম র ফরম্যাটে ফাইলকে কিন্তু আমরা কোথায় স্টোর করি, ডেটাগুলো আমরা ফাইলের মধ্যে স্টোর করি, বাইনারি ফাইলের মধ্যে। তাহলে এইটুকু বুঝতে পারলাম যে টেক্সট ফাইল আর বাইনারি ফাইলসের বেসিক ডিফারেন্সটা কি জিনিস এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। টেক্সট ফাইলে যখন কোনো ডেটা স্টোর করা হয় ওটা কিন্তু একটা এনকোডেড ট্রান্সলেট করে হিউম্যান রিডেবল ফরম্যাটে কিন্তু আমাদের স্টোর করা হয়, বাট রাদার দ্যান বাইনারি ফাইল কিন্তু সেভাবে স্টোর করে না। এটা আমরা একদম লেম্যান ল্যাঙ্গুয়েজ যদি কথা বলি, একদম 0 এবং 1 ফরম্যাটে একদম আমরা বলতে পারো, বা বাইট স্ট্রিমস অফ বাইটস এর রেসপেক্টে কিন্তু ডেটাগুলো আমাদের স্টোর করে। ইন বাইনারি ফাইল দেয়ার ইজ নো ডেলিমিটার ফর আ লাইন, মানে যেরকম \n মানে নেক্সট নিউ লাইন, এরকম কোনো ডেলিমিটার কিন্তু আমরা ইউজ করা হয় না। ঠিক আছে, কোনো এন্ড অফ ফাইল, ডেলিমিটার, এগুলো কোনোভাবে কিন্তু বাইনারি ফাইলে কিন্তু কোনোভাবে কোনো কিছু ইন্ডিকেশন কোনোভাবে থাকে না। যেরকম আমরা যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ে এসছো সেখানে আমরা \0 ইন্ডিকেট করি যে এন্ড অফ দ্য ফাইল, যারা সি এর যারা ফাইল হ্যান্ডেলিং করেছো যেরকম যাবতীয় C++ সেম, কেন কি যদি এক্সটেনশন অফ সি যদি বলি তাহলে এটা কিন্তু সেম কনসেপ্ট। তাহলে আমরা \0 ইন্ডিকেট করি যে এন্ড অফ ফাইল। তো কোনো ক্যারেক্টার বা কোনো নিউ লাইন ক্যারেক্টার এগুলোকে বলে ডেলিমিটার বলা হয় ফাইলের। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা নর্মালি বাইনারি ফাইলে কোনোভাবে ইউজ করা হয় না। ঠিক আছে, অ্যান্ড অলসো বলতে পারো নো ট্রান্সলেশন অকার ইন দ্য বাইনারি ফাইল, কোনো রকম কোনো ট্রান্সলেশন হয় না, সেটা তো প্রথমেই বলে দিয়েছি। অ্যাজ আ রেজাল্ট বাইনারি ফাইল আর ফাস্টার অ্যান্ড ইজিয়ার ফর আ প্রোগ্রাম টু রিড অ্যান্ড রাইট দেন দ্য টেক্সট ফাইল। এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে এই কারণের জন্য কিন্তু বাইনারি ফাইল প্রচুর ফাস্টার বলতে পারো। কেন কি আমাদের অবভিয়াসলি রিডিং রাইটিং অ্যাপ্রোচটা অনেকটা ইজি হচ্ছে, যেখানে কোনো এনকোডিং চলছে না, কোনো এনকোডিং কোনো ট্রান্সলেশন নেই, একদম র ফরম্যাটে আছে। তো প্রোগ্রাম খুব ইজিলি ওটাকে রিড এবং রাইট কিন্তু করতে পারবে। এবার কথাটা মানে কি, অ্যাজ লং অ্যাজ দ্য ফাইল ডাজ নট নিড টু বি রিড বাই দ্য পিওপিল or need to be portrayed by a different system, তখন আমরা বাইনারি ফাইল কিন্তু বেস্ট ওয়ে টু স্টোর দ্য প্রোগ্রাম। যতক্ষণ সিম্পল কথা বলতে পারো, যারা যতক্ষণ তো যে পিওপিলের কোনো ইন্টারভেনশন নেই বা কোনোভাবে এমন কোনো জিনিস পোর্ট্রে করতে হবে না যেখানে আমাদের ট্রান্সলেশন রিকোয়ার পড়ে, তত পর্যন্ত কিন্তু বাইনারি ফাইল কিন্তু বেস্ট ওয়ে টু স্টোর দ্য ডেটা। যেখানে ইউজার কোনোভাবে এন্টার করে বা আমাদের পিওপিল হিউম্যান বিংস কোনোভাবে এন্টার করে কোনোভাবে সেটাকে দেখার কোনো ব্যাপার নেই, যেখানে তখন আমরা বাইনারি ফাইল কিন্তু ইউজ করতে পারি। এবার প্রশ্নটা হচ্ছে বাইনারি ফাইলের কি এক্সটেনশন, যেরকম টেক্সট ফাইলের .txt হয়, CSV ফাইল বলে আমরা পরবর্তীকালের পরে লেকচারসে কভার করবো, যে এক্সেল ফাইলের ফরম্যাট, প্রত্যেকটি ফাইলের একটা ফরম্যাট হয়। যেরকম PDF এর জন্য .pdf আমরা ইউজ করি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের জন্য আমরা .doc ইউজ করি, পাওয়ার পয়েন্টের জন্য .ppt ইউজ করি। সেরকম বাইনারি ফাইলের কি ফরম্যাট বলছে, দ্য বাইনারি ফাইল ক্যান টেক ভ্যারাইটি অফ এক্সটেনশন, অনেক রকম এক্সটেনশন নর্মালি বাইনারি ফাইলের হয়, এরকম কোনো স্পেসিফিক কোনো ব্যাপার নেই। মোস্ট নন টেক্সট ফাইল এক্সটেনশনগুলোই কিন্তু আমরা বাইনারি ফাইলে ইউজ করতে থাকি। যেরকম আমি একটা এক্সাম্পল হলো .dat ফাইল হতে পারে, .bat ফাইল হতে পারে। এই ফাইলগুলো মেনলি আমরা বাইনারি ফাইল হিসেবে মেনলি আমরা ডিল করি। অ্যাকচুয়ালি মেনলি তোমরা যখন কোনো প্রোগ্রাম করবে বা তোমরা প্রোগ্রাম দেখবে, যেটা আউটপুট প্রেডিকশন করতে বলে, যেরকম CBSE বোর্ডে ক্লাস 12 এরকম প্রশ্ন আসে, বা আমরা প্রোগ্রাম যখন লিখবো তখন কিন্তু যে ফাইলটা মোস্ট প্রবলি আমাদের .dat ফরম্যাটে কিন্তু প্রশ্নতে বা বইপত্রতে যে নর্মাল যে বইগুলো আছে সেখানে কিন্তু .dat ফরম্যাট দিয়ে কিন্তু সবগুলো জিনিস বুঝিয়েছে। তো আমরাও নর্মালি .dat কথাটা মাথায় রেখেই কিন্তু আমরা
ধরবো যে আমরা যখন কোনো কাজ করব যে ফাইলটা .dat ফরম্যাট থাকবে সেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ বাইনারি ফাইল করে ইন্ডালজ করব, কিন্তু এরকম কোনো স্পেসিফিক নেই শুধু .dat ফরম্যাটই বাইনারি ফাইল হয় না, এরকম অনেক এক্সটেনশন আছে। কিন্তু একটা কথা যে যেই ফাইলগুলো নন টেক্সট ফাইল এক্সটেনশন সেগুলোকে আমরা বাইনারি ফাইল হিসাবে ইন্ডিকেট করতে পারি। তো মোস্ট পপুলার DAT যেটা এক্সটেনশন ইউজ করছে সেটা DAT বলতে পারো। তো আমরা DAT-টাকে মাথায় রেখে অ্যাজ এক্সাম্পল কিন্তু পরবর্তী লেকচারে যতগুলো এক্সাম্পল দেখবো সবগুলো কিন্তু .dat মাথায় রেখে কিন্তু আমরা দেখবো। এবার আমরা দেখবো ওয়ার্কিং উইথ বাইনারি ফাইল, মানে বাইনারি ফাইলের সাথে কিভাবে আমরা কাজ করব পাইথনের সাহায্যে সেটা কিন্তু আমরা এখানে আমরা ডিল করব। মেনলি আমরা বাইনারি ফাইল তো বুঝে গেলাম যে আমাদের র ফরম্যাট এটা রাখে, একদম স্ট্রিমস অফ বাইটসে রাখে, এই প্রশ্নগুলো আমরা মোটামুটি আমরা উপর থেকে একটা আইডিয়া পেয়ে গেছি। এবার আমরা বুঝবো যে বাইনারি ফাইল পাইথন কিভাবে আমরা পাইথনের যে রেসপেক্টে যখন বাইনারি ফাইলকে ডিল করি তখন আমরা কিরকম গল্প কি থাকে সিনারিওসগুলো আমরা কিন্তু এই ব্লক অফ মডিউলসে কিন্তু আমরা জানবো। তাহলে তোমাদের পুরো জিনিসটা তাহলে তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। টিল নাও উই হ্যাভ লার্ন টু রাইট লাইনস বা স্ট্রিংস অ্যান্ড আ লিস্ট অন আ ফাইল। এইটা লাইনটা কি বলছে যে আমরা আপাতত যারা টেক্সট ফাইলের ভিডিও দেখেছো দেখলে তোমরা ক্লিয়ার করবে আমরা কি কি ইউজ করেছি। আমরা কোনো লাইন রাইট করেছি, কোনো লাইনস মানে একটা সেন্টেন্স বলতে পারো, ঠিক আছে, বা কোনো একটা সিঙ্গেল স্ট্রিং বলতে পারো, সিঙ্গেল স্ট্রিং একটা ধরো না একটা কোনো নাম ফার্ম এরকম জিনিস লিখেছি, বা লিস্ট অফ ফাইলস বলতে লিস্ট আমরা নর্মালি কিছু মাল্টিপল লিস্ট কথাটার মানে হচ্ছে মাল্টিপল কোনো স্ট্রিংস বা লাইন্স রেখেছি, এরকম করেছি। যারা প্রিভিয়াস ভিডিও দেখেছে তারা অলরেডি জানো রিড বলে একটা ফাংশন যেখানে সবকিছু রিড করার জন্য রিড লাইন যতগুলো আছে সিঙ্গেল লাইন রিড করার জন্য রিড লাইন আছে, আমাদের রিড লাইন্স আছে মাল্টিপল লাইন, সেরকম আমাদের রাইট লাইন্স বলে দুটো ফাংশন আছে। তো এগুলো মোটামুটি কিন্তু আমরা এইসব ফাংশনসগুলো আমরা টেক্সট ফাইলে দেখেছি, এখানে আমাদের একটা লাইন মাল্টিপল লাইন রাখার জন্য কিন্তু এগুলো ইউজ করেছি। তাহলে আমরা এইটুকু অব্দি জেনে গেছি যে আমাদের যে ফাইলে আমরা একটা কিভাবে আমরা লাইন বা স্ট্রিং কি করে লিখবো এটা কিন্তু আমরা আইডিয়া পেয়ে গেছি। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি যে আমরা কি করে অবজেক্টকে কি করে রাইট করতে পারবো। অবজেক্ট কথাটার মানে হচ্ছে সিম্পল, দেখো সামটাইম উই মে নিড টু read non-simple object like dictionary, tuples, list, nested list and so on। এরকম যদি অবজেক্ট মানে ধরুন একটা লিস্ট বানালাম এল বলে, তার মধ্যে কিছু ভ্যালুজ আছে, সেই ভ্যালুজগুলোকে মানে এই লিস্টেরই অবজেক্টটাকে আমি যদি ফাইলে রাইট করতে যাই, যেমন ডিকশনারি বানালাম, ডিকশনারির এই অবজেক্টটাকে ডিটাকে আমরা যদি এরকম পুরো অবজেক্টটাকে যদি আমরা বা বলতে পারো ডিকশনারি ভেরিয়েবলটাকে যদি আমাদের ফাইলে রাইট করতে যাই বা রিড করতে যাই তখন কিরকম সিনারিও হবে এটা কিন্তু আমরা আপাতত ডিল করিনি। আমরা কিন্তু সিম্পল একটা স্ট্রিং কে রেখে দিয়েছি, হ্যাঁ স্ট্রিংও বলতে পারছি স্যার স্ট্রিং একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবল বা ডেটা রেখে দিয়েছি। কিন্তু কথাটার মানে কি এখান থেকে কথাটা আরো সিম্পল ভাবে তোমরা বুঝতে পারবে যে আমাদের মাল্টিপল সেরকম মাল্টিপল ডিকশনারির অবজেক্ট ডাইরেক্ট অবজেক্টকে রাখছি আমরা, ঠিক আছে, ডিকশনারির অবজেক্ট। তারপরে লিস্টের মধ্যে যদি লিস্ট থাকে এরকম হতে পারে একটা লিস্ট রয়েছে তার মধ্যে এরকম অনেকগুলো লিস্ট রয়েছে, এরকম জিনিসপত্র যদি রাখতে হয় তখন আমরা কিভাবে রাখবো, তখন আমাদের কাজে লাগে আমাদের বাইনারি ফাইলসের কাজে লাগে। এরকম যখন কনসেপ্টগুলোকে আমাদের স্টোর করতে হয়, কারণ কি অবজেক্ট কি জিনিস, অবজেক্ট ইজ নাথিং বাট একটা মেমোরি লোকেশন। সেই মেমোরি লোকেশনের মধ্যে তোমার কিছু ডেটা রয়েছে, তো আমাদের এই মেমোরি লোকেশনের থেকে ডেটাগুলোকে নিয়ে রাখা ফাইলে। তো এরকম যখনই হায়ারার্কি যখনই মেনটেন করতে হয় তখন আমরা কাকে মাথায় রাখি, তখন আমরা বাইনারি ফাইলকে কিন্তু আমরা স্মরণ করি, যেটা এখানেও কনসেপ্টে এখানে বলে রাখা রয়েছে। সিন্স অবজেক্ট হ্যাভ সাম স্ট্রাকচার অর হায়ারার্কি অ্যাসোসিয়েট টু ইট, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দে স্টোর ইন দ্য ওয়ে সো দ্যাট দেয়ার স্ট্রাকচার অ্যান্ড হায়ারার্কি ইজ মেনটেন। যখনই কোনো অবজেক্ট থাকে তাদের একটা কোনো স্ট্রাকচার বলতে পারো বা কোনো হায়ারার্কি কি আছে, তো যখন আমরা এটাকে স্টোর করব যখন এটা মাথায় রেখেছি তাদের স্ট্রাকচার এবং হায়ারার্কিটা যাতে একদম যেভাবে ছিল সেভাবে যাতে মেনটেন থাকে। তো সেই পারপোজের জন্য আমরা যখন কোনো ডেটাকে রাখতে হয় এরকম টাইপের অবজেক্টকে যখন মেমোরিতে রাখতে হয় তখন আমাদের একটা কথাই মাথায় রাখতে হয় যে আমরা তখন কি ইউজ করব, তখন আমরা বাইনারি ফাইল ইউজ করব সেই ডেটাগুলোকে স্টোর করার জন্য। এটা হচ্ছে সিম্পল গল্প আর কিচ্ছু না। এইভাবেই কিন্তু আমরা মাথায় রেখেছি বা আমরা বাইনারি ফাইলকে ইউজ করেছি। বলতে বলে কাজ কি যদি বলি সিম্পল ডেফিনেশন হেডিংও বুঝতে পারছো তোমরা, ওয়ার্কিং উইথ বাইনারি ফাইলস মানে বাইনারি ফাইলসের কি কাজ, হোয়াট ইজ আ ওয়ার্কিং। সিম্পল যদি বলি তাহলে এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার করতে পারলাম যে আমরা যখন কোনো অবজেক্টকে ফাইলে রাইট করতে যাই তখন আমরা কিন্তু বাইনারি ফাইলের কথা কিন্তু আমাদের মাথায় কিন্তু চলে আসে। এখান থেকে আমরা দুটো টার্ম পড়বো, একটাকে বলা হয় সিরিয়ালাইজেশন আর এটাকে বলা হয় কি আরেকটা নাম, সিরিয়ালাইজেশনের কথাটার আরেকটা নাম হচ্ছে পিকলিং এবং তোমাদের আনপিকলিং। এটা ডেফিনেশন বেসিসে অনেক সময় অনেক ইউনিভার্সিটিতে প্রশ্ন করে, স্কুল লেভেল সিবিএসসি বোর্ড ক্লাস 12-এর বোর্ড যে এই প্রশ্নগুলো কিন্তু থাকে, কাকে বলে পিকলিং কাকে বলে আনপিকলিং।
পিকলিংয়েরই আরেকটা নাম হচ্ছে সিরিয়ালাইজেশন, আর আনপিকলিংকে অনেক সময় ডিপিকলিংও বলা হয়। ঠিক আছে, এবার কনসেপ্টটা কাকে বলে সেটাকে প্রথমে দেখে নাও। বলছি স্যার প্রসেস অফ কনভার্টিং পাইথন অবজেক্ট হায়ারার্কি কি into a stream of bytes বা byte stream so that we can write into the file। তাহলে সিরিয়ালাইজেশন বা পিকলিং এর ডেফিনেশন কি বলছে যে আমাদের পাইথন অবজেক্ট থেকে বাইট অফ স্ট্রিম, আমি বি লিখেছি, বাইট অফ স্ট্রিং এ যে কনভার্সন প্রসিডিওরটাকে আমরা পিকলিং বা সিরিয়ালাইজেশন বলা হয়। ঠিক আছে, পিকলিং কনভার্ট অ্যান অবজেক্ট ইনটু আ বাইট স্ট্রিম ইন সাচ আ ওয়ে দ্যাট ইট ক্যান বি রিকনস্ট্রাক্টেড ইন দ্য অরিজিনাল ফর্ম হোয়েন আনপিকলিং বা ডিসিরিয়ালাইজেশন অ্যাপ্রোচ যখন হয় তখন সেম ভাবে কিন্তু মানে এমনভাবে কনভার্সন হয় একটা অবজেক্টকে বাইট অফ স্ট্রিংয়ে, বাইট অফ স্ট্রিং না অ্যাকচুয়ালি এটাকে স্ট্রিম বলবো, মানে মাল্টিপল বাইটস, মানে আমরা বাইট মানে 8 বিটে 1 বাইট, এরকম অজস্র বাইটস আছে, এগুলো স্ট্রিমস অফ বাইটস বলি আমরা। তো এই সূত্রে যে আমাদের অবজেক্টকে যে বাইটে যে এমনভাবে কনভার্সন করা হয় যে পরবর্তীকালে যখন ওটাকে রিব্যাক করানো হবে, আবার যখন অপোজিট অবজেক্টে নিয়ে আসা হবে তখন যাতে কোনো অসুবিধা না হয়, তাই এই প্রসেসটাকে বলা হচ্ছে সিরিয়ালাইজেশন বলা হয়, বা এটাকে পিকলিংও আমরা বলে থাকি। সেরকম আনপিকলিং কি বলে, এটা ইনভার্স অফ পিকলিং আমরা বলবো, অপোজিট, যেখানে কি বাইট অফ স্ট্রিং ইজ কনভার্টেড ইনটু অবজেক্ট হায়ারার্কি, যে অবজেক্টটা যেভাবে স্টোর ছিল অ্যাকচুয়ালি আমাদের পাইথনের ভেরিয়েবলের মধ্যে, সেটা তোমরা লিস্টও ধরতে পারো, ডিকশনারি সেটস চাই বলো না কেন, যেটাকে রিভার্স ব্যাক কিন্তু সেভাবে আমরা যদি করতে চাই তখন আমরা এটাকে আনপিকলিং বলতে পারি। আনপিকলিং ইজ আ প্রসেস যেখানে আমরা এক্স্যাক্ট আমরা যে অরিজিনাল যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাকে আবার কোনোভাবে ফেরত পাই। এই হচ্ছে বেসিক গল্প, এটাকে বলা হয় সিরিয়ালাইজেশন এবং আনপিকলিং, এবং সিরিয়ালাইজেশনকে বলা হয় পিকলিং, আর আনপিকলিং আর একটা প্রসিডিওর। আনপিকলিংকে আমরা মার্শালিংও অনেক সময় বলে থাকি, অনেক বইতে তোমার টার্মে দেখবে মার্শালিং কথাটাও কিন্তু আনপিকলিং এর সাথে কিন্তু আমরা বলে থাকি। তো এই দুটো জিনিস করার জন্য যে কনভার্ট করছি আমরা পাইথন অবজেক্টসে, মানে পাইথন অবজেক্টসে বাইট স্ট্রিম থেকে পাইথন অবজেক্ট, বা পাইথন অবজেক্ট থেকে যে বাইট স্ট্রিম, তাহলে মোটামুটি এখান থেকে একটা তোমরা আইডিয়া পেয়ে যাচ্ছ যে পাইথন অবজেক্ট ছিল, সিম্পল কথা, অবজেক্ট বা মানে আমি যদি পাইথন ভেরিয়েবল থেকে আমরা বিএস লিখলাম বাইট অফ স্ট্রিং, এই প্রসেসটা কি তোমার প্রোগ্রামের মধ্যে কোনো অবজেক্ট বা ভেরিয়েবল থেকে আমি বাইট অফ স্ট্রিং এ কনভার্ট করলাম, তাহলে এই প্রসেসটা ওয়ান কাইন্ড অফ, এই প্রসেসটাকে বলা রাইটিং প্রসেস, মানে আমরা ফাইলে রাইট করছি। বাইট অফ স্ট্রিং কখন কনভার্ট করি, রাইট করার সময় করব, যদি আমাদের প্রোগ্রামে একটা অবজেক্ট থাকে, ধরে নাও লিস্ট, কোনো লিস্টের অবজেক্ট আছে বা লিস্ট কোনো ভেরিয়েবল আছে, অবজেক্ট যদি না বোঝো তোমরা ভেরিয়েবল হিসেবে ইন্টিগ্রেট করো, যে ওটা লিস্টের কোনো ভেরিয়েবল আছে যেটা L1 L2, ওটাকে আমাদের যদি আমাদের বাইনারি ফাইলে রাইট করতে হয় তখন আমরা বাইটস অফ স্ট্রিমে কনভার্ট করব, খুব ভুল না বললে। আর অপোজিটটা যদি করি যে বাইটস অফ স্ট্রিমে আমরা কনভার্ট করছি, মানে অবজেক্ট থেকে যদি বাইটস অফ স্ট্রিমে এরকম কনভার্ট করি, তাহলে আমাদের সরি উল্টোটা, আমি অ্যারোটা উল্টো দিকে দিলাম, যে বাইটস অফ স্ট্রিম থেকে যদি অবজেক্টসে কনভার্ট করি ওটাকে আমরা বলি রিডিং প্রসিডিওর বলি, কারণ রিডের সময় তাই দরকার। দেখো আমরা তো বাইটস অফ স্ট্রিম পড়ে বুঝতে পারবো না, আমরা অবজেক্টের স্ট্রাকচারটা বুঝতে পারবো, যেমন লিস্টের মধ্যে কি লেখা আছে এগুলো বুঝতে পারবো আমরা কিন্তু বাইটস অফ স্ট্রিং বুঝতে পারবো না। তো সেই সূত্রে এটা একটা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি, যখন আমরা তাহলে আমরা সিরিয়ালাইজেশন বা পিকলিং কখন করি, যখন আমরা পিকলিং করি যখন রাইটিং এর সময়, আর আনপিকলিং কখন করি, রিডিং এর সময় কিন্তু আনপিকলিং করি। কেন, বাইট স্ট্রিম থেকে অবজেক্টে কনভার্ট করছি বলে এটাকে বলে আনপিকলিং প্রসিডিওর বলা হয়, বা মার্শালিং প্রসিডিওর বলতে পারি আমরা, বা ডিসিরিয়ালাইজেশন প্রসিডিওরও কিন্তু বলতে পারি। আর সিরিয়ালাইজেশন পিকলিং কখন করছি আমরা, যখন আমরা অবজেক্ট থেকে আমরা কোথায় কনভার্ট করছি, আমরা বাইটস অফ স্ট্রিমে কনভার্ট করছি, মানে রাইটিং প্রসিডিওর, যখন আমরা ফাইলে রাইট করতে যাব তখন আমরা বাইটস অফ স্ট্রিম করেই রাইট করি বাইনারি ফাইল, এটা আমরা বেসিক কনসেপ্টটা বুঝে গেছি। তো সেই সূত্রটাকে আমরা সিরিয়ালাইজেশন বা পিকলিং কনসেপ্টও এখানে বলা হয়। তো এবার বলছে পাইথন কি প্রোভাইড করেছে, এটা যে করব, এটা করতে গেলে পাইথন একটা আমাদের মডিউল প্রোভাইড করেছে, তার নাম হচ্ছে পিকল মডিউল। ঠিক আছে, এই মডিউলের ব্যাপারে আমরা পড়াশোনা করব। যেরকম আমরা টেক্সট ফাইল যখন আমরা পড়াশোনা করেছিলাম, কোনো মডিউল পড়াশোনা করিনি, মডিউল কি জিনিস আমি অলরেডি এক্সপ্লেন করেছি, যারা এখনো মডিউলের কনসেপ্টগুলো জানো না, আমাদের এই প্লেলিস্টের এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের রয়েছে পাইথন প্লেলিস্টে, ওখানে তোমরা যাও গিয়ে অ্যাক্সেস করে ওখান থেকে মডিউলের ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে মডিউল কি করছে বা বৃত্তান্ত এর মানেটা কি ব্যাপার। যাই হোক, তো পিকল মডিউলটা নিয়ে আমরা এখানে কাজ করব। তো আমাদের প্রথমেই এই পিকল মডিউলটার মধ্যে দুখানা আমাদের ফাংশন আছে, একটা হচ্ছে লোড আর একটা ডাম্প, দেখতে পাচ্ছ পিকল মডিউলকে যখন ইম্পোর্ট
করতে হয় তো আমরা ইম্পোর্ট পিকেল আমরা করি। চাইলে আমরা অ্যালিয়াসিং করতে পারি অ্যাজ পি দিয়ে, যদি বারবার পিকেল ডট না লিখতে হয় আমরা চাইলে কিন্তু এরকম অ্যালিয়াসিংও করতে পারি। তো সেই সূত্রে আমরা দুটো ফাংশনের কথা বললাম, একটাকে বললাম ডাম্প ডিইউএমপি ডাম্প, আর এটা হচ্ছে আমাদের লোড এলওএডি লোড। তো এই ডাম্প ফাইলটা কখন আমরা ইউজ করি ফর দ্য রাইটিং, মানে তাহলে বুঝতে পারছো রাইটিং মানে আমাদের যখন পিকলিং করি তখন আমাদের মানে পিকলিং যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি মানে আমাদের অবজেক্ট থেকে যে বাইট অফ স্ট্রিং এ কনভার্ট করার জন্য যে ফাংশনটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের ডাম্প ফাংশন। এখান থেকে ক্লিয়ার হচ্ছে। অপোজিট লোড ফাংশনটা বুঝতেই পারছো, এটা ইউজ করি ফর রিডিং পারপাসের জন্য। যখন রিডিং করি তখন আমরা লোড ইউজ করি। তো লোডের মানে তার মানে কি, যে বাইট স্ট্রিম থেকে অবজেক্টে কনভার্ট করার জন্য যে ফাংশনটা ব্যবহার করছি সেটা আমরা কিন্তু লোড বলে নামকরণ করি। তাহলে দুটো কনসেপ্ট কিন্তু এখান থেকে অনেকটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা ডাম্প ফাংশনটা অ্যাকচুয়ালি কি করছে, আমাদের অবজেক্টকে আমাদের বাইট অফ স্ট্রিমে কনভার্ট করছে, যেটার গল্পটা পড়েছিলাম, যেটার প্রসেসটার নাম পড়েছিলাম, কিন্তু করছে কে পাইথনে যদি প্রশ্নটা করি তাহলে করছে কিন্তু আমাদের ডাম্প ফাংশন। পিকলিং মানে পাইথন অবজেক্ট থেকে বাইট অফ স্ট্রিং এ কনভার্ট করছি, তাহলে এটা আমার ডাম্প ফাংশন করে দিচ্ছে। আর লোড ফাংশন কি করছে, বাইট অফ স্ট্রিং থেকে আমাদের অবজেক্টে যখন কনভার্ট করছে তখন অ্যাকচুয়ালি ওটা রিডিং পারপাসে আমরা বলেছিলাম, তো আমাদের সেই লোড ফাংশন কিন্তু আমাদের বাইট অফ স্ট্রিং থেকে আমাদের অবজেক্টে কিন্তু কনভার্ট করে দেয়। এটাই যে বেসিক আইডিয়া এখান থেকে নিয়ে নিলাম, বুঝে গেলাম যে আমাদের এই দুটো মেজর ফাংশন নিয়ে আমরা কথা বলবো। এরপর আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে যাব, এই দুটো ফাংশনের গল্প আমরা দেখবো, দুটো ফাংশন দিয়ে আমরা রিডিং করব, রাইটিং করব। বাট থিওরিটিক্যাল অ্যাসপেক্ট থেকে জিনিসগুলো ক্লিয়ার করা আমাদের কিন্তু খুবই দরকার। আমাদের থিওরি আইডিয়া যদি ক্লিয়ার থাকে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল প্রোগ্রাম করতে খুব একটা প্রবলেম কিন্তু আমাদের হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝলাম লোড এবং ডাম্প ফাংশনের ব্যাপারগুলো জেনে নিলাম। আর কিছু প্রসিডিওর তলায় দেওয়া রয়েছে, যে প্রসিডিওরগুলো মেনটেন করে আমরা প্রোগ্রামিং করব। প্রোগ্রামিং এর যে অ্যালগরিদম বলতে পারো বা ওয়ে অফ ইমপ্লিমেন্টেশনটা এইগুলোকে মাথায় রেখে করবো। কি বলছে, প্রথমে আমরা ইম্পোর্ট পিকেল মডিউল তো করতেই হবে, নাহলে তো আমরা লোড ডাম্প ফাংশন পাবো না। তারপরে আমাদের বাইনারি ফাইলটাকে ওপেন করতে হবে এবং তার জন্য আমাদের মোডসগুলো দিতে হবে। আর বাইনারি ফাইলের মোডগুলো কি হয়, আমরা রিড ফাইল, আমরা টেক্সট ফাইলে পড়েছিলাম যে আর ফর রিড পড়েছিলাম, ডাব্লিউ ফর রাইট পড়েছিলাম, এ ফর অ্যাপেন্ড পড়েছিলাম। আর প্লাস মানে রিড রাইট একসাথে করতে পারি, ডাব্লিউ প্লাস মানে রাইট রিড একসাথে করতে পারি, আর এ প্লাস মানে আমরা অ্যাপেন্ড এবং রিড একসাথে করতে পারি, খুব যদি ভুল না বলি। এগুলো আমরা টেক্সট ফাইলে পড়েছিলাম, কিন্তু এগুলো যে দেখালাম দিস ইজ ফর টেক্সট টিএক্সটি ফাইল। আর বাইনারি ফাইলের যে মোডগুলো আছে সেটা হচ্ছে আরবি ফর রিড বাইনারি, RB স্ট্যান্ড ফর বাইনারি, WB ফর রাইট বাইনারি, AB ফর অ্যাপেন্ড বাইনারি। আর এগুলোর পেছনে যদি একটা করে প্লাস লাগিয়ে দাও, RB প্লাস মানে কি রিডও করতে পারবে বাইনারি ফাইলে, রাইটও করতে পারবে। সেরকম WB প্লাস মানে হচ্ছে রাইটও করতে পারবে, প্লাস রিডও করতে পারবে। সেরকম হচ্ছে AB প্লাস মানে A মানে অ্যাপেন্ড, B মানে বাইনারি, এর প্লাস দিয়ে দেওয়া মানে অ্যাপেন্ডও করতে পারবে এবং রিডও করতে পারবে। এই ফিচার্সগুলো অলরেডি আমাদের, এটা হচ্ছে ফাইলের ওপেনিং মোড। তো প্রথমে ফাইলকে ওপেন করতে হবে, ওপেন করার জন্য আমরা সেম অ্যাজ ইউজুয়াল ওপেন ফাংশনই কিন্তু ইউজ করব। ওপেন ফাংশনে দুটো প্যারামিটার যায়, এগুলো আমি প্রিভিয়াস লেকচারে সব ডিসকাস করে দিয়েছি। ইন্ট্রোডাকশন টু ফাইল কনসেপ্টও ডিসকাস করেছি আমি। এখানে আমরা কি দেবো, ফাইলের পাথ দিয়ে দেবো, বা যদি তোমরা সেম পাথে করো তাহলে ফাইলের নামটা জাস্ট মেনশন করে দেবে। আর এখানে আমাদের ওপেনিং মোড, ফাইলটা কি মোডে খুলবে এটা কিন্তু মেনশন করতে হবে। এগুলো সব অ্যাজ ইউজুয়াল সেম। আর এবং এই ফাংশনটা কি রিটার্ন করে, আমাদের একটা ফাইল পয়েন্টার রিটার্ন করে। এগুলো কিন্তু অলরেডি কিন্তু অ্যাজ ইউজুয়াল সেম, কোনো রকম কোনো কিন্তু আলাদা নেই। এই পয়েন্টারের সাহায্যে কিন্তু পারিবারিক এর পরের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু একের পর এক আমরা এই পয়েন্টারের সাহায্যে কিন্তু করব। এবার আমাদের লোড আর ডাম্প মধ্যে কি কি প্যারামিটারস নেয় এগুলো আমরা এখনো ডিসকাস করিনি, এগুলো বলবো। লোড এবং ডাম্প কি কি প্যারামিটারস নেয় অবভিয়াসলি কোনো চিন্তার বিষয় নেই। তারপর কি করতে হবে, ফার্স্টটা ইম্পোর্ট করলাম, সেকেন্ড ফাইলকে ও বাইনারি ফাইলকে ওপেন করলাম উইথ দেয়ার ওপেনিং মোড, যেটা তোমাদের দরকার সেটা দিয়ে করবে। এবং সেকেন্ড প্রসিডিওর, সেকেন্ড স্টেপস হয়ে গেল। থার্ড স্টেপে তোমরা যেটা দরকার করবে, রিড করতে হলে রিড করতে পারো, রাইট করতে গেলে রাইট করতে পারো, সেটা বাই ইউজিং পিকেল মডিউলের লোড এবং ডাম্প মেথড দিয়ে তোমরা যেটা করার ইচ্ছায় করবে, করে রাখলে যা করার তোমাদের যে প্রোগ্রামে যেটা লজিক বলবে বা যে তোমাদের প্রোগ্রামে যেটা ইন্টেন্ট করবে তোমরা সেটা করবে। এবং তারপরে ফোর্থ স্টেপে আমরা যখন কাজ হয়ে যাবে, যখন ফাইলটাকে আমরা ক্লোজ করে দেবো। তা এই স্ট্রাকচারই কিন্তু আমাদের কোড কিন্তু আমাদের চলতে থাকবে, ঠিক আছে। তো ডাম্প ফাংশনের মধ্যে আমাদের দুটো প্যারামিটার এখানে যায়, একটা হচ্ছে ডেটা, যে ডেটাটাকে আমরা
আলটিমেটলি যে ডেটা বলতে গেলে সেটা অবজেক্ট বলতে পারো, সেটা তোমাদের লিস্ট বা ডিকশনারি বা স্ট্রিং যাই বলো না কেন, এখানে অবজেক্ট ডেটা মানে এখানে অবজেক্টের কথা বিলং করছে। এই অবজেক্টটা এখানে থাকবে ফার্স্ট প্যারামিটারে অবজেক্ট থাকবে বা ডেটা বলতে পারো, আর সেকেন্ড প্যারামিটারে আমাদের ফাইল পয়েন্টারটাকে তোমায় দিয়ে দিতে হবে। যে ফাইল পয়েন্টার তোমরা ওপেন দিয়ে খুলে পাবে, সেই ফাইল পয়েন্টারটা তোমরা এই পোর্শনে সেকেন্ড প্যারামিটারে তোমরা কিন্তু এখানে দিতে হবে। সেরকম লোড যে ফাংশনটার মধ্যে শুধু ফাইল প্যারামিটার, এখানে একটাই প্যারামিটার যায়, বেশি যায় না, একটাই প্যারামিটার দিতে হয় লোড ফাংশনের মধ্যে। এখানে কি যায়, শুধু ফাইল পয়েন্টারটা, যে ফাইল পয়েন্টারটা তোমরা খুলেছো, ফাইলটা ওপেন করেছো, যে পয়েন্টারটা পেয়েছো সেই পয়েন্টারটা তোমরা এই প্যারামিটারে দিয়ে দেবে, আর কিচ্ছু না। কিন্তু এই হচ্ছে বেসিক গল্প। তাহলে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। দুটো ফাংশনকেই কল করতে হবে, পিকেল মডিউল, পিকেল দিয়ে কল করতে হবে, PICKLE পিকেল, বা তোমরা যদি অ্যালিয়াসিং করো তাহলে সেটা দিয়ে কল করবে, মানে পিকেল ডট ডাম বা পিকেল ডট লোড, বা তুমি চাইলে এটাকে অ্যালিয়াসিং যদি উপরে করো যে ইম্পোর্ট পিকেল অ্যাজ পি, তাহলে পি দিয়ে তোমরা কল করতে পারো। প্র্যাকটিক্যালে দেখলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। থিওরিটিক্যাল অ্যাসপেক্টের জিনিসগুলো বলে দিলাম প্রথমে আমি, যে পিকেল ডট ডাম্পের দুটো প্যারামিটার আসছে, একটা হচ্ছে ডেটা বা অবজেক্ট বলতে পারো, সেকেন্ড হচ্ছে ফাইল পয়েন্টার। এই জিনিসগুলো প্রথমে আমরা ক্লিয়ার করে নিলাম, থিওরিটিক্যাল ক্লিয়ার করলাম। এবার আমরা প্র্যাকটিক্যালে যদি দেখি জিনিসগুলো আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো প্র্যাকটিক্যাল স্ক্রিনে নিয়ে গিয়ে তোমাদের যাবতীয় ডিটেলস আমরা এখানে বলবো। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমরা চলে এসেছি, অলরেডি কোডগুলো আমি টাইপ করে রেখেছি, তোমাদের সময় বেঁচে যায় তোমরা জাস্ট ডাইরেক্টলি বলতে পারবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে কি করছি। তো ফার্স্ট আমরা যে প্রোগ্রামটা বা ডাইরেক্ট একদম প্রশ্ন দিয়েই বুঝবো যে রাইট আ প্রোগ্রাম টু স্টোর রেকর্ড অফ স্টুডেন্ট। তাহলে অবভিয়াসলি রেকর্ড অফ, আমরা মেনলি যে ডিলগুলো করছি আমরা বাইনারি ফাইল দিয়ে যে প্রশ্নগুলো আসে সেখানে আমরা মেনলি রেকর্ড স্টোর করার কথা বলে। মেনলি যে ডিল প্রশ্নগুলো তোমরা দেখবে ইন ফিউচারে, বা যেটা আমরা স্কুল লেভেল বলো কি কলেজ লেভেল বলো, সেখানে মেনলি বলতে রেকর্ড অফ স্টুডেন্ট, রেকর্ড অফ দিস, এরকম রেকর্ড স্টোর করার কথা কিন্তু মেনলি আমাদের আসে। তো সেই জন্য এরকম একটা প্রশ্ন নিয়ে এসেছি যেখানে আমরা বলেছে রেকর্ড অফ স্টুডেন্ট, স্টুডেন্টের রেকর্ডের মধ্যে আছে রোল নাম্বার, নেম এবং এজ ইন দ্য বাইনারি ফাইল। সিম্পল কথায় বলেছে, মানে বাইনারি ফাইলের মধ্যে আমাদের এরকম রেকর্ড স্টোর করতে হবে স্টুডেন্টের রেকর্ডের মধ্যে কি কি রোল থাকবে, মানে রোল নাম্বার থাকবে, নেম থাকবে, আর তোমার এজ থাকবে। সিম্পল কথা। তো প্রথমে আমরা কি বলেছিলাম, আমাদের মডিউলটাকে প্রথমে ফার্স্ট লাইনে ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট পিকেল অ্যাজ পিআই, দেখতে পাচ্ছ। তারপরে কি করেছি, এটা তো পিআই মানে আমাদের অ্যালিয়াসিং করে নিয়েছি। তারপরে ফাইলটা ওপেন করেছি আর ফাইলের নাম দিয়েছি মার্কস ডট ডিএটি। চাইলে এখানে দেখো প্রশ্নে আছে স্টুডেন্ট রেকর্ড, তাহলে স্বাভাবিক তোমরা মার্কস ডট ডিএটি না দিয়ে তোমরা এখানে স্টুডেন্ট ডট ডিএটি, আমি বলেছিলাম যে আমরা যে বাইনারি ফাইলের যে এক্সটেনশনটা ডট ডিএটি দিয়েই বলি, খুব যদি ভুল না বলি, প্রশ্নতে বা যে কোনো বইতে স্ট্যান্ডার্ড বইতে কিন্তু ডট ডিএটি দিয়ে ওরা এক্সটেনশনগুলো মার্ক করেছে। বাট এরকম কোনো ব্যাপার নেই, যেরকম তোমরা চাইলে ডট বিএটি যেরকম ইচ্ছে তোমরা এক্সটেনশন দিতে পারো, যাতে নন টেক্সট এক্সটেনশন দিলেই তুমি চলবে। যেরকম টেক্সট ফাইলের যে এক্সটেনশন সেরকম জিনিস না দিলেই চলবে, যেগুলো সিএসভি ফাইল বা ধরে নাও তোমাদের ডক ফাইল, পিপিটি ফাইল, এরকম যেগুলো স্ট্যান্ডার্ড এক্সটেনশনগুলো যেগুলো নির্দিষ্ট ফাইলে আমরা ইউজ করি, সেরকম কোনো এক্সটেনশন না দিলেই তোমাদের কাজ চলবে, আর কোনো রকম কোনো দরকার নেই। এখানে আমরা কি দিয়েছি, মার্কস ডট ডিএটি, মানে ফাইলের নামটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে স্টুডেন্ট ডট ডিএটি দিতে পারো, যা এখানে বলেছে, যা দিয়ে দেবে প্রশ্নে ফাইলের নাম দিতে তোমরা সেটা দেবে। আমি এখানে মার্কস ডট ডিএটি, তো আমি রাইট বাইনারি খুলেছি, WB মানে অবভিয়াসলি রাইট করতে চাই, ফাইলের মধ্যে কিছুই নেই, স্টোর করতে বলেছে মানে রাইট করতে হবে। তো আমরা এখানে while ট্রু নিয়েছি একটা ইনফিনাইট লুপ। কেন, দেখো স্টোর করতে হবে না, কতগুলো স্টোর করেছে তো আমরা জানি না, তার জন্য আমাদের অনন্তকাল ধরে চলতে হবে, জন্য while ট্রু নিয়েছি। প্রথমে আমরা আর এ ইনপুট রোল নাম্বার ইউজারের থেকে নিলাম, এনে আমরা ইনপুট নেম নিয়েছি, আর এম এর মধ্যে ইন্ট টাইপকাস্ট করে আমরা ইনপুট মার্কসটা নিয়েছি। নিয়ে আমরা কি করেছি, একটা লিস্টের মধ্যে তৈরি করে, দেখো আমরা বলেছিলাম যে আমরা আলটিমেটলি কি রাইট করি, আমরা রাইট করি কিন্তু অবজেক্টস রাইট করি, লিস্ট হতে পারে, ডিকশনারি হতে পারে, সবগুলো এক্সাম্পল একে একে দেখবো, চিন্তার বিষয় নেই। যেখানে আমরা একটা লিস্ট তৈরি করেছি ডেটা নামক, ঠিক আছে। তার মধ্যে আর প্রথমে আছে, তারপর এন মানে নেমটা সেকেন্ডে আছে, আর এম ফর মার্কস সেটা থার্ডে আছে। এবং এই যে লিস্টের অবজেক্টটা, ডেটাটা হচ্ছে এটা লিস্টের অবজেক্ট, ডিএটিএ যে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। আমি চাইলে এখানে ডেটা না দিয়ে আমি সিম্পল এক কথায় বলার জন্য এল দিয়ে দিই, মানে এল তোমাদের বোঝার জন্য, এল হচ্ছে সেই লিস্টের অবজেক্টটা। তাহলে আমাদের সেখানে এই লিস্টের অবজেক্টটাকে আমাদের কোথায় করতে হবে, আমাদের বাইনারি ফাইলে স্টোর করতে হবে। তো পিআই ডট ডাম ব্যবহার করেছি। তাহলে প্রথমে বলেছিলাম যে অবজেক্টটাকে লিখবো, যে লিস্টের অবজেক্ট বলো বা ডিকশনারির অবজেক্ট বলো, অবজেক্ট, তারপর হচ্ছে ফাইল পয়েন্টার, কমা দিয়ে ফাইল পয়েন্টার। তো আমাদের ফাইল পয়েন্টার কি আছে, এখানে এফ আছে, তাই জন্য আমরা এখানে এফ রেখেছি, বা হয়ে গেল। তাহলে আমাদের একটা রেকর্ড কিন্তু ফাইলে স্টোর হয়ে গেল। তারপর আমরা এখানে একটা জাস্ট ইনপুট নিয়েছি যে ডু ইউ ওয়ান্ট টু ইনসার্ট
মোর যদি আরও ইনসার্ট সে করতে চায় তো তাকে ইয়েস প্রেস করতে হবে, মানে ইয়েস লিখতে হবে। আর সেটা আমি সিএইচ বলে একটা ভেরিয়েবল মধ্যে আছে, তাই আমি এখানে চেক করেছি যদি নট ইয়েস মানে সেই ইয়েস ছাড়া অন্য কিছু যদি দেয়, যে সিএইচ এর লোয়ার কেসে টাইপ কাস্ট করে যে নট ইন ইয়েস মানে ইয়েসটাই যদি অ্যাকচুয়ালি না ওরা লেখে, বা ওয়াই দিয়েছে ঠিক তাহলেও হবে, ওয়াই দিয়েছে তাহলেও হবে, এরকম যদি ওয়াই এস ছাড়া যদি অন্য কিছু দেয় তাহলে কিন্তু ব্রেক করে দেবে, ঠিক আছে। আর কিন্তু এই ওয়াইল লুপটা চলবে না। আর যদি সে ইএস বা ওয়াই যাই দিক না কেন যদি দেয় তাহলে কিন্তু এটা অনন্তকাল ধরে চলবে, যতক্ষণ তার ইচ্ছা সে ইনপুট করতে পারবে। ইনপুট হওয়ার পর কি করব আমি এফ ডট ক্লোজ বলেছিলাম, ফাইলকে ক্লোজ করতে হবে, এটা অলরেডি আমরা টেক্সট ফাইলও একইভাবে করি, তাই আলাদা কিছু ব্যাপার নেই। তো এখানে আমরা এফ ডট ক্লোজ করে কিন্তু ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার কোডটাকে চালাবো, চালিয়ে দেখো প্রথমে কি চাইছে, এন্টার রোল নাম্বার আমি এখানে 1 দিলাম, এন্টার নেমে আমি এখানে রাম দিয়েছি, এন্টার মার্কসে আমি এখানে 45 দিয়েছি, আরও কি ইনসার্ট করতে চাও আমি ওয়াই দিয়েছি, দেখো কোনো অসুবিধা নেই। 2 দিলাম, এখানে সাম দিলাম, ভালো কথা। এখানে আমি মার্কস দিলাম হচ্ছে 78 বা 89 হয়ে গেল। আরও ইনসার্ট করতে চাও আমি বললাম বিএস ইনসার্ট করতে চাই। 3 রোল নাম্বার দিলাম, এখানে রামসাম হয়ে গেছে, যদুদি দেওয়ার পর আমি এখানে মার্কস দিলাম হচ্ছে ধরে নাও 98 দিয়েছি। তারপর ওখানে আবার ইয়েস ডু ইউ ওয়ান্ট টু ইনসার্ট মোর, আমি বললাম না আর দরকার নেই, নো এন্ড প্রেস করে দিয়েছি। তাহলে আমাদের কিন্তু ইনসার্শন কমপ্লিট। আমরা এখান থেকে এবার কি করে বুঝবো ইনসার্ট হয়েছে কিনা, এবার আমি তো কোডটা চালিয়ে ফেললাম। তাহলে আমাদের যে ফাইলটা ছিল অ্যাকচুয়ালি দেখো আমাদের মার্কস ডট ডিএটি বলে একটা কিন্তু ফাইল তৈরি হয়ে গেছে, আগে ছিল না, একই রকম টেক্সট ফাইলের কনসেপ্ট, যারা টেক্সট ফাইলের ভিডিও দেখেছো। রাইট করার আগে কিন্তু কোনো ফাইল ছিল না, রাইট করেছি বলে এই ফাইলটা হয়ে গেছে। এবার আমরা দেখবো এই ফাইলটা কি খুলে কি দেখা যায় না। আমি একটা কথা বলেছিলাম যে ফাইলটা খুললে আমরা দেখে বুঝতে পারবো না, তো আমি অ্যাকচুয়াল ফোল্ডারে চলে আসি। দেখতে পাচ্ছ আমাদের অ্যাকচুয়াল ফোল্ডারে দেখো মার্কসটা এরকম একটা ফাইল, বাদ বাকিগুলো আমাদের যেটা পাইথনে চলছে ওখানে সেই ফাইলগুলো রয়েছে। তো এটা আমাদের সেই মেন মেজর মার্কস ফাইল। আমি যদি এটাকে নোটপ্যাড দিয়ে খোলার চেষ্টা করি, দেখো খুললে আমরা কি পাবো দেখলে বুঝতে পারবে। এমন কি একটা আসলো আমরা কিছুই বুঝতে পারছি না, বুঝতে পারছি কি দেখো মার্কস ডট ডিএটিটা কিন্তু কিছুই বুঝতে পারলাম না, এরকম একটা বলছে স্ট্রিম অফ বাইটস, বাট আমরা খুলে কিন্তু এটা হিউম্যান রিডেবল ফরম্যাটে না। ভালো করে স্ক্রিন তোমরা দেখে কিছু কিছু বুঝতে পারছো, হয়তো সামটা বুঝতে পেরেছো, হয়তো এখানে রাম লেখা আছে বুঝতে পারছো, যদু কে বি এগুলো কিন্তু লিখিনি আমরা কোনোভাবে। তো এরকম কিছুটা আছে কিন্তু দেখে আমরা ঠিক করে বুঝতে পারছি না, তো এটা হচ্ছে নন রিডেবল ফরম্যাট, এটাই কথা। তো যাই হোক সেখান থেকে একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম যে বাইনারি ফাইলে কোনোভাবে আমরা হিউম্যান ইজ নট এনাফ টু রিড দ্যাট কন্টেন্ট। সিম্পল কথায় যদি বলি হিউম্যান বিং কিন্তু ওটাকে পড়তে পারবে না, তাই জন্য আমরা বাইনারি ফাইল ইউজ করছি। রেকর্ডটা যে সাকসেসফুলি যে ইনসার্ট হয়ে গেল এটা আমরা দেখলাম, কিছু তো রয়েছে ওর মধ্যে, কি রয়েছে দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে অনলি প্রোগ্রামের সাহায্যে কিন্তু আমরা রিড করে দেখতে পারবো, অন্যভাবে দেখতে পারবো না। তো তলায় কি করে রিড করতে হয় তার তলার কোডটা আমরা দেখলেই বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের রিডিং এর কোড, রিডার এটা ফ্রম আ বাইনারি ফাইল। প্রথমে আমাদের ফাইলটাকে ওপেন করে নিলাম। এখানে আমরা ট্রাই ক্যাচ কেন লিখেছি প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে স্যার ট্রাই ক্যাচ কেন। এবার তোমাকে বলি, প্রথমে আমরা যখন রিডিং থিওরি পড়ছিলাম একটা কথা কিন্তু বলেছিলাম, যদি মনে থাকে তুমি জানি না, তো ওখানে আমরা বললাম যে আমাদের এই ফাইলগুলোর মধ্যে বাইনারি ফাইলের মধ্যে কোনো কিন্তু আমাদের ডেলিমিটার থাকে না, বা এন্ড অফ ফাইল বা নেক্সট লাইন এরকম কিন্তু কোনো জিনিস থাকে না, খুব বড় কথা। তো যদি এন্ড অফ ফাইল না থাকে তাহলে তোমরা বুঝবে কি করে যে ফাইলটা এন্ড হয়ে গেছে। তো সেই সূত্রে তো আমি যদি সিম্পল এই ট্রাই আর এক্সেপ্টটা না লিখতাম, যদি এই কটা লাইন লিখতাম ওয়াইল ট্রু, মানে যতগুলো রো আছে মানে এক্সার মতন এক একটা লিস্ট এক একটা রো হিসাবে তোমরা ইন্ডিকেট করো, এক একটা লিস্ট যে বারবার দেখো, কারণ অনেকগুলো লিস্ট যতবার তুমি চালিয়েছো ততবার একটা করে এল নামক একটা লিস্ট তৈরি হয়েছে, আর ততবার সেই লিস্টগুলো কিন্তু আমার ফাইলে কিন্তু ঢুকে গেছে। তো এরকম যেমন 1 RAM 45 ইজ আ লিস্ট, বা এখানে 2 SUM 89 একটা লিস্ট, দিস আর অল লিস্ট, মাল্টিপল লিস্ট গেছে, তাহলে কতগুলো লিস্ট আছে, তাহলে ওয়াইল ট্রু চলবে। কিন্তু যখন এন্ড অফ ফাইল চলে আসবে তখনও তো আমাদের ওয়াইল ট্রু চলতে থাকবে, আমাদের কোনোভাবে বেরাতে হবে, মানে ফাইলের ডেটা শেষ বা ডেটা তুলতে চেষ্টা করছি। প্রশ্নটা এবার ভাবো, ফাইলের মধ্যে ডেটা শেষ হয়ে গেছে, ধরুন 3টে লিস্ট আছে, এটা কি করে বুঝবো যে 3টে লিস্ট আছে? ওয়াইল ট্রু মানে কি, কাজটা অনন্তকাল ধরে চলবে, এটা ইনফাইনাইট লুপ। ওয়াইল ট্রু মানে হচ্ছে ইনফাইনাইট লুপ, তাহলে এটা অনন্তকাল ধরে চলবে। বাট ডেটা তো 3টেই আছে, মানে 3টে সেট অফ ডেটা আছে, আমাদের 3টে রেকর্ডস বলতে পারো আছে, তাহলে এটা কখন শেষ হবে কেউ জানে না। তো যখনই আমাদের এন্ড অফ ফাইল হবে তখনই কোথায় চলে যাবে, ট্রাই থেকে বেরিয়ে এক্সেপ্ট, কেন এন্ড অফ ফাইল এটা রান টাইম এক্সেপশন। আমাদের এক্সেপশনের কনসেপ্ট আমরা ক্লিয়ার করেছি, যারা এখনো রান টাইম এক্সেপশন বা এরার্সের গল্পগুলো এখনো জানো না পাইথনে, আমাদের এই প্লেলিস্টের এই ভিডিওর ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা ওখানে ভিজিট করে একবার দেখে নাও, তোমাদের যে কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। যখনই ইওএফ এন্ড অফ ফাইল এটাকে একটা এক্সেপশন যখনই আসবে তখনই আমাদের এক্সেপ্ট পোর্শনে আসবে, এসে ফাইলটাকে ক্লোজ করে দেবে, ব্যাস
ব্যাস এটাই হচ্ছে বেসিক গল্প। এই জন্য আমরা যখনই বাইনারি ফাইল থেকে যখনই রিড করতে যাই তখন কিন্তু আমাদের এই রকম কনসেপ্টে ট্রাই এক্সেপ্ট লাগিয়ে কাজ করতে হয়। কিন্তু আমাদের রিডিং এবং রাইটিং এর দুটো পদ্ধতি আছে, দুটো পদ্ধতি ফর দ্য লিস্টের জন্য, মানে লিস্টের অবজেক্ট যখন রাইট করি দুটো পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো দেখবো চিন্তার বিষয় নেই। একটা পদ্ধতি যেটা জেনুইন, যে কোনো বইতে এইরকম পদ্ধতি ভাবেই করেছে সব জায়গায়, যেখানে আমাদের এক একটা রেকর্ড এক একবার আমরা রাইট করেছি। দেখতে পারলে যখন আমি কোডটা চলছে একটা করে লিস্ট তৈরি হচ্ছে, আর সেই লিস্টটা কিন্তু আমাদের ফাইলের মধ্যে আমরা রাখতে চলছি। তাহলে এরকম ফরম্যাটে যদি ডেটাগুলোকে আমরা রাখি ফাইলের মধ্যে, তো সেরকম ফরম্যাট ডেটাগুলোকে উঠবে আমাদের ফাইল থেকে। তখন কিন্তু আমাদের এই ট্রাই এবং এক্সেপ্ট কথাটা আমরা রেখেই করতে হবে, কেন কি এন্ড অফ ফাইলটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো এক একবার এই লোড ফাংশন এক একবারে কি করবে, এক একবারে এক একটা রো কে তুলে নিয়ে আসবে আমাদের যে অবজেক্ট, এক একটা অবজেক্টকে। কেন কি আমরা যখন রেখেছিলাম এল, এক একবারে কি রেখেছি, এল রেখেছি। এল মানে কি, অবজেক্টের স্ট্রাকচারটা মেনটেন করে আমাদেরকে রাখা হয়। এটাই তো আমরা বেসিক পড়েছিলাম, যে অবজেক্টের যে স্ট্রাকচার বা হায়ারার্কিকে মেনটেন করে বাইনারি ফাইলে রাখি। তো সেই সূত্রে আমরা প্রত্যেকবার যতবার এই ওয়াইল ট্রুথের লুপটা ঘুরেছে প্রত্যেকবার কিন্তু আমি এল মানে অবজেক্টকে রেখেছি। তাহলে সেম, তাহলে কি হবে, লোড কি করবে, অবজেক্টকে তুলে আনবে বাইনারি ফাইল থেকে। মানে এক একবার যতগুলো অবজেক্ট আছে এক একবারে এক একটা গোটা অবজেক্টকে তুলে আনবে। এখান থেকে এটা ক্লিয়ার করে নাও যে এক একটা অবজেক্ট তুলে এনে ডেটার মনে যে বলতে পারো, বা সেটা একটা ভেরিয়েবল। তাহলে যদি অবজেক্ট যদি লিস্ট হয় তাহলে ডেটাটাও মানে এটাও একটা, আমি যদি এখানে এল দিয়ে দিই যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে ওয়ান কাইন্ড অফ একটা লিস্টই হবে। তো লিস্টে স্টোর করছে আর লিস্ট থেকে প্রিন্ট করছি। তো কখনো গিয়ে বুঝতে পারবে না যেটা শেষ হয়ে গেছে, মানে ফাইলে এটা নেই, কখনো বুঝতে পারবে না। তো সেই কারণেই কিন্তু আমরা ট্রাই এবং এক্সেপ্ট কিন্তু ইউজ করেছি। তাহলে এইটুকু ক্লিয়ার হলো যে লোড ফাংশনের মধ্যে আমরা কি করি, লোড ফাংশন কিন্তু এক একটা অবজেক্টকে ফাইল থেকে তুলে আনে, আর ডাম্প ফাংশনও কিন্তু এক একবারে এক একটা অবজেক্টকে রাইট করে আসে। এখান থেকে কিন্তু একটা জিনিস কিন্তু আমরা ক্লিয়ার করে ফেললাম, যে আমরা যে অবজেক্ট তৈরি করছি সেটা লিস্ট হতে পারে, ডিকশনারি হতে পারে, স্ট্রিং হতে পারে, এখান থেকে টাপেল হতে পারে। তো আমরা আলটিমেটলি এক একবারে ডাম্প ফাংশন এক একটা অবজেক্টকে ফাইলে রাইট করে আনে। তো সেরকম লোড কি করে, এক একবারে এক একটা অবজেক্টকে নিয়ে আসে। তাহলে যদি দেখো এখানে আমাদের কতগুলো অবজেক্ট ছিল, দেখো তিনটে রেকর্ড, মানে তিনটে অবজেক্ট স্টোর করে এসছে। তো ওঠার সময় তিনটে অবজেক্টই তিনবার উঠবে, সেই জন্য ওয়াইল ট্রু দিয়েছি। যতগুলো অবজেক্ট ততবার লুপ ঘুরবে, অনন্তকাল ধরে লুপ ঘুরবে, অবজেক্টগুলো উঠবে। যখন এন্ড অফ ফাইল চলে আসবে ট্রাই এটা রান টাইম এক্সেপশন জেনারেট হবে। তো ট্রাই থেকে আমাদের এক্সেপ্টে চলে এসে ফাইলকে বন্ধ করে দেবে। এটাই হচ্ছে বেসিক গল্প। চালিয়ে দেখো, কোডটা চালা দেখো, আমাদের তিনটেই কিন্তু রেকর্ড চলে এসছে। তিনটেই করেছিলাম 1 RAM 45, 2 SHAM 89, 3 JADU 98। তো তিনটে রেকর্ড কিন্তু কোনোভাবে আমাদের এখানে চলে এসছে। তাহলে মোটামুটি আমরা রিডিং এবং রাইডিং এর অ্যাপ্রোচটা বুঝলাম, লোড ফাংশন কি করছে এবং ডাম্প ফাংশন কি করে এটাকে রাইট করে রিড করে। এই জিনিসগুলো কনসেপ্টগুলো কিন্তু এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম, যেটা মেজর বাইনারি ফাইলের জনারটা কিন্তু এখান থেকে ক্লিয়ার করলাম। পরের প্রোগ্রামে আমি রেখেছি যে আমাদের যদি বলে অ্যাপেন্ড করতে, যে আমাদের এক্সিস্টিং যে ফাইলটা আছে marks.dat, এর মধ্যে যদি আমি অ্যাপেন্ড করতে হয় কোনো ডেটাকে, তখন কিভাবে করব, তার কোডটা কি হবে। মোটামুটি পুরো রাইটের মতনই চলবে। দেখো এই কোডটার মধ্যে কোনো পার্থক্য নেই। যারা ওপরে এই কোডটা দেখেছো ভালো করে দেখে নাও, কোডটা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। দেখলে বুঝতে পারবে এই কোডটার একদম হুবাহু ক্লোন কোড হচ্ছে ওইটাই, জাস্ট ওখানে WB-র জায়গায় আমি ওখানে AB রেখেছি, মানে অ্যাপেন্ড বাইনারি মোডে রেখেছি, আর কিচ্ছু না, একই জিনিস। আর অ্যাপেন্ড বাইনারি মোড মানে কি, অ্যাপেন্ড মোড এবং রাইটিং মোডের পার্থক্যগুলো আমি কিন্তু বেসিক ফাইল ইন্ট্রোডাকশন কনসেপ্টে ক্লিয়ার করেছি। আমি ধরে নিচ্ছি তোমরা কিন্তু কনসেপ্টটা খুবই ভালো করে জানো। তো অ্যাপেন্ড মানে তোমার তিনটে তো রো রয়েছে, তারপরে আরো দুটো রো কিন্তু, মানে আর যতগুলো তুমি রো ইনসার্ট করতে থাকবে বা ডেটা রাখতে চাও ফাইলে, সেগুলো কিন্তু অটোমেটিক তারপরে কিন্তু জুড়তে থাকবে। আমি আর কোডটা বোঝালাম না, একই ধরনের কোড আছে, দেখে তোমরা বুঝতে পারছো একই জিনিস লেখা আছে, জাস্ট ওটা অ্যাপেন্ড বাইনারি, ওখানে রাইট বাইনারি ছিল, এখানে অ্যাপেন্ড বাইনারি আছে, কোনো অসুবিধা নেই। তো এই কোডটাকে চালাবো আমি। দেখো আমাদের রোল নাম্বার চাইছে, আমরা 3 অবধি দেওয়া ছিল, যদি ভুল না বলি। তো 4-এ আমি দিয়ে দিই মধু, দিয়ে দিই, মার্কস পেয়েছে 90 মার্কস পেয়েছে। আরো ইনসার্ট করতে চাই, আমি বললাম হ্যাঁ ইয়েস আমরা ইনসার্ট করতে চাই। তো এখানে 5 রোল নাম্বারে আমি রাভি দিয়ে দিই, রাভি ধরে নাও পেয়েছে হচ্ছে আমাদের 34, হয়ে গেল। আর ইনসার্ট করতে চাই, বললাম না আর দরকার নেই ইনসার্ট করার, হয়ে গেল। এটা যে সাকসেসফুলি অ্যাপেন্ড হয়েছে, যে দুটো রো, মানে এটা ছিল, এই দেখো ওখানে 3টে রো ছিল আমাদের, বা 3টে অবজেক্ট ছিল বলতে পারো বাইনারি ফাইলের মধ্যে, বা 3টে রো ছিল, আরও যে দুটো রো আমি ইনসার্ট করলাম, এটা কি হয়েছে, তাই জন্য আমি তলায় একটা সেম ওই রিডের কোডটাই রেখেছি ওপর থেকে।
উপরে যে রিডের কোডটা এখানে রেখেছিলাম সেম দেখো লাইন নাম্বার 2 তে রিডের কোড রয়েছে, সেম কোডটা কিন্তু তলায় রেখেছি দেখার জন্য যে আদৌ সাকসেসফুলি আমাদের রিড হয়েছে কিনা। একদম স্টেপ বাই স্টেপ করেছি যাতে তোমরা জিনিসটা দেখে বুঝতে পারো। যেই শিফট এন্টার মারবো দেখো এখানে 5টাই চলে এসে, দেখো 1 রাম 45, 2 সাম 89, 3 যদু 98, 4 মধু 90, 5 রাবি 34 সব চলে এসছে। তাহলে আমাদের সাকসেসফুলি কিন্তু আমাদের অ্যাপেন্ড কিন্তু হয়ে গেছে, এটাই বুঝলাম এখান থেকে। এর পরের কোডটা আমি রেখেছি কাউন্ট নাম্বার অফ রেকর্ড ইন বাইনারি ফাইল, কতগুলো রেকর্ড আছে বাইনারি ফাইলে। সেম ওই মার্কস ডট ডিএটির ওপরেই সবকিছু করেছি। তো করার জন্য দেখো এখানে এবার কিন্তু আমরা লজিক্যালে চলে গেলাম। আমরা কিন্তু বেসিক ফাইলে রিড রাইট বুঝে গেছি, আমাদের যে বেসিক যেটুকু জানা দরকার ছিল, এবার আমরা প্রবলেমে চলে এসেছি। এখানে আমি এই লেকচারে অলরেডি কিন্তু বেসিক রিড রাইটের উপর কিছু প্রবলেমও এক্সপ্লেন করেছি আমি, যেরকম সার্চিং, ডিলিটিং, আপডেটিং রেকর্ড ইন বাইনারি ফাইল, এইসব প্রবলেমগুলো কিন্তু আমি একটা লেকচারের মধ্যেই আমি করিয়ে দিচ্ছি। পরীক্ষার পারপাসে তোমাদের কিন্তু এই জিনিসটা খুবই হেল্প হয়ে যাবে। এখানে যদি বলি কাউন্ট কতগুলো রো আছে বাইনারি ফাইলের মধ্যে, কি করে এই কোডটা করবে দেখো, ইম্পোর্ট পিকেল অ্যাজ পিআই, সিম্পল কথা। আমরা ফাইলটাকে ওপেন করেছি মার্কস ডট ডিএটি কে রিড বাইনারি মোডে, এবং এখানে আমরা একটা কাউন্টার রেখেছি যার ইনিশিয়ালি ভ্যালু সি ইজ ইকুয়াল টু 0 আছে। তো অবভিয়াসলি আমরা জানি তো আমাদের তো রিড করতে হবে, যতগুলো রো রিড করবো ততগুলো আমাদের রো হবে, মানে ততগুলো আমাদের রোজ হবে, যতগুলো আমাদের অবজেক্ট রিড করব আমাদের বাইনারি ফাইল থেকে ততগুলোই রো হবে, এটুকু তো আমরা নর্মালি জানি। তো সেই সূত্রে ট্রাইতে আমরা কি করেছি, হোয়াইল ট্রু দিয়ে আমরা লোড করার চেষ্টা করছি, মানে একটা করে অবজেক্ট রিড করেছি আর এখানে প্রিন্টও করেছি। তোমরা চাইলে প্রিন্ট নাও করতে পারো, বাট আমি প্রিন্ট করে দেখিয়েছি যে সাকসেসফুলি প্রিন্ট হচ্ছে কিনা, মানে উঠছে কিনা, একটা ডিবাগিং পারপাসে রেখেছি এই লাইনটা। তো এক একটা করে রো কিন্তু আমাদের ওখান থেকে উঠে আসছে, কোথা থেকে, অবজেক্ট থেকে, মানে ফাইল থেকে উঠে আসছে। একটা অবজেক্ট এক্স এর মধ্যে স্টোর হচ্ছে, এক্সটাকে প্রিন্ট করেছি, আর আমাদের সি এর ভ্যালু আমরা এক এক করে বাড়িয়েছি। যখন আমাদের এই হোয়াইল ট্রু থেকে কখন বেরোবে, যখন আমাদের এন্ড অফ ফাইল চলে আসবে, এরার জেনারেট করবে, তো ট্রাই থেকে জাম্প করে আমাদের এক্সেপ্টে চলে আসবে, এসে আমরা এখানে ক্লোজ করব আর আমরা প্রিন্ট করবো নাম্বার অফ রোজ বলে এখানে স্পেস দিয়ে ইকুয়াল টু দিয়ে আমরা এখানে সি কে প্রিন্ট করব। যদি চালাই দেখো লাস্টের লাইন দেখো, প্রথমে তো সবগুলো রো উঠেছে প্রিন্ট করেছি বলে, আমি যদি জায়গায় এটা না করে আমি যদি এখানে হ্যাশ দিয়ে দিই, মানে লাইনটা কমেন্ট আউট করে দিই, পেজ যদি চালাই দেখো আমাদের দিয়েছে নাম্বার অফ রো ইজ ইকুয়াল টু 5, তাই তো হওয়া উচিত। দেখো 5টা তো রো আছে, এই 5ই অ্যান্সার এসছে। তাহলে এটা এইভাবে কিন্তু তোমরা সিম্পল কতগুলো রো আছে বাইনারি ফাইলে এই কোডটা লিখলে তোমরা কিন্তু কাউন্ট করতে পারবে। এবার প্রশ্নতে আসছে, এবার দেখি এবার যে ফাইলটা রিড করে প্রিন্ট করছিলাম এতক্ষণ, যদি খুব ভুল না বলি, উপরে দেখো রিডিং এর কোডটা ভালো করে দেখো, আমরা ডেটাটাকে রিড করে প্রিন্ট করছিলাম, কিন্তু কোনোভাবে এই ডেটাটাকে যখন আমরা ফাইল থেকে রিড করছিলাম অবজেক্টগুলোকে স্টোর করছিলাম একটা টেম্পোরারি ডেটাতে, টেম্পোরারি একটা ডেটা বা কোনো একটা অবজেক্টের মধ্যে বা কোনো ভেরিয়েবলের মধ্যে, যেটা ফার্দার আমাকে প্রিন্ট করে দিয়েছিলাম। কিন্তু আমাদের চাইলে যদি এটা কোথাও স্টোর করতে হয়, মানে এরকম যে রোজ মাল্টিপল রো যে আমার যে ফাইল থেকে আমরা রিড করছি অবজেক্টগুলোকে, একটা অবজেক্ট হচ্ছে একটা রো ধরতে পারো বাইনারি ফাইলে, তো সেটাকে যদি আমরা ফর ফিউচার স্টোর করে কোনো অপারেশন করতে যাই তাহলে কি করে করব, তার কোডটা আমি এখানে দেখিয়েছি। যে রিডিং দ্য কন্টেন্ট ফ্রম বাইনারি ফাইল অ্যান্ড স্টোরিং ইট ইনটু আ লিস্ট, মানে কন্টেন্টটাকে রিড করে লিস্টে কি করে আমরা রেখে দেবো। সিম্পল কিছুই না, আমরা এখানে একটা একই রকম কোড আছে, ওপরের কোডের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আমরা ওপেন করেছি মার্কস ডট ডিএটি কে রিড বাইনারি মোডে, তারপর একটা ডামি একটা বা বলতে পারো একটা সিম্পল একটা এমটি, ডামি না এমটি লিস্ট রেখেছি। সেম আমরা রিড করছি, এক একটা করে ডেটাগুলোকে রিড করছি, করে আমরা সেই লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিচ্ছি। আর যখন আমাদের রিডিং পুরো আমাদের যতগুলো রো ছিল বা অবজেক্ট ছিল যখন কমপ্লিট হয়ে যাবে, ট্রাই থেকে এক্সেপ্টে চলে আসবে, এরা জেনারেট করে আমাদের এক্সেপ্টে আসবে, সেখানে গিয়ে আমরা ফাইলটাকে ক্লোজ করে এটাকে প্রিন্ট করে দেবো, ব্যাস গল্প শেষ হয়ে যাবে। দেখো স্টাইল কত, এবার দেখলে বুঝতে পারো, দেখো লিস্ট অফ লিস্ট হয়ে গেল, একটা রো আমাদের সব লিস্টে ঢুকে গেলে, মানে একটা গোটা লিস্ট পেয়ে গেলে তোমরা চাইলে এখানে প্রিন্ট করেছো, তোমরা চাইলে এখানে অনেক রকম কাজ করতে পারতে, চেক করতে পারতে, অনেক রকম কাজ চাইলে তোমরা করতে পারতে। তো দুটো জিনিস দেখিয়ে দিলাম, যদি আমাদের ফিউচারে কোনো লিস্টে স্টোর করতে হয় তখন আমরা এই প্রসিডিওর মেনটেন করে কিন্তু আমরা লিস্টে স্টোর করবো। এই বেসিক আর মানে লিস্ট ডট অ্যাপেন্ড, মানে আরইসি ডট অ্যাপেন্ড, এইসব কোডগুলো আমি ধরে নিচ্ছি তোমরা জানো, কেন কি এগুলো সব বেসিক লিস্টের ফাংশন, অলরেডি এগুলো আমি বুঝিয়ে দিয়েছি। যারা এখনো এই কনসেপ্টগুলো জানো না, সেম কথা আমি বলবো, ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, গিয়ে এগুলো বেসিক্যালি সব ক্লিয়ার করে আসো, আমি স্টেপ বাই স্টেপ এগুলো সব ক্লিয়ার করেছি আমি কিন্তু, ঠিক আছে। তাহলে সেই সূত্রে আমরা পরের প্রোগ্রামে চলে যাই। কি বলেছে, ডিসপ্লে দ্য রেকর্ড ফ্রম বাইনারি ফাইল হুজ মার্কস ইজ গ্রেটার দ্যান দ্য ইনপুটেড মার্কস বা ইনপুটেড নাম্বার। আমরা সার্চ করতে চাইছি বা বলতে পারো ফিল্টার করতে চাইছি, এরকমও তো হতে পারে যে আমাদের একটা রেকর্ড তোমার কাছে রয়েছে, তোমাকে বলে দেওয়া গেল যাদের মার্কস
ধরে নাও 65 এর থেকে বেশি, তাদের ডেটাগুলো তুমি দেখাও। তা দেখো এখানে আমাদের উপরের রেকর্ডটা দেখলেই বুঝতে পারবে যে এই হচ্ছে রেকর্ড। সিম্পল ধরে নাও এখানে 65 এর উপরে কারা কারা আছে, যদু আছে, মধু আছে, আর এটা এই দুটো আর হচ্ছে শাম আছে, আর রাম আর রাবি কিন্তু নেই। তো সেই সূত্রে গেলে তুমি এরকম করতে গেলে কিভাবে করবে, সেম সবই কিন্তু রিডিং এর প্রবলেম, এগুলো সব রিড দিয়ে প্রবলেম দেখাচ্ছি আমি। রাইটিং এর সেরকম প্রবলেম তো হয় না, রাইট তো একবার তুমি করে দেবে, রাইটের কি করে প্রবলেম হবে, তাই না? তো প্রথমে ফাইলটাকে খুলে নিলাম পিআই তে, সেখানে প্রথমে আমি একটা মার্কস স্টোর করে নিলাম, ইউজার থেকে চেয়ে নিলাম এন্টার দ্য মার্কস, এটা এম এর মধ্যে স্টোর করেছি। আর এখানে আমরা গল্পটা শোয়িং দ্য ডেটা অফ দোজ মার্কস উইচ গ্রেটার দেন, আমি জাস্ট একটা মেসেজ প্রিন্ট করি যাদের মার্কস এর থেকে বেশি তার ডেটাগুলো তলায় দেখানো হবে। এখানে ফাইলটাকে ওপেন করেছি, এফ ইজ ইকুয়াল টু ফাইল ওপেন, দেখতে পাচ্ছ সেম ফাইলটাকে রিডের সেম স্ট্রাকচার মেনটেন করছি, ট্রাই ওয়াইল ট্রু। আমরা কি করেছি এবার ভালো করে বোঝো, আমাদের এক একটা করে এখান থেকে ফাইল থেকে এক একটা করে অবজেক্ট উঠে কোথায় আসছে, এবং এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট উঠে ডেটার মধ্যে আসছে। এবার ভাবো আমরা তো মার্কস দিয়ে সার্চিং করছি বা ফিল্টারিং করছি, মার্কসটা ডেটার কোন পজিশনে আছে। অলওয়েজ দেখো এটা যদি 1-0 পজিশন হয়, এটা আমার 1 পজিশন হলে রাম এটা, আর এটা হচ্ছে আমাদের 2 পজিশন, এটা হচ্ছে 1 পজিশন, এটা হচ্ছে 2 পজিশনে, তাহলে আমাদের যে ডেটার যে 2 পজিশনে যে ভ্যালুটা আছে 45, তার থেকে যে ও যদি বড় হয় এম এর থেকে, এম এর ভ্যালু কত 60, যাই ধরো না 65 যদি আমি হাইপোথেটিক্যালি বলি, মানে এর থেকে যদি বড় হয় তাহলে তুমি ডেটাটাকে প্রিন্ট করবো। এই হচ্ছে বেসিক গল্প, মানে ডেটা কোন ডেটাগুলোকে প্রিন্ট করবো। আগে তো নর্মাল প্রিন্ট করে দিচ্ছিলাম, আমি যদি খুব ভুল না বলি ওপরে গিয়ে দেখো এই প্রিন্টিংয়ে দেখো আমরা নর্মাল প্রিন্ট করে দিয়েছিলাম, কোনো কন্ডিশন প্রিন্টিং হয়নি। এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, যাদের এই ডেটা ব্র্যাকেটের মধ্যে 2 মানে কি, এটা যে এক একটা ডেটা মধ্যে একটা লিস্ট আছে, লিস্টের যে এক একটা লিস্টের মধ্যে 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা যদি তোমার যে ডিজায়ার গিভেন মার্কসের থেকে বেশি হয় তাহলে সেই রোটাকে প্রিন্ট করো বা সেই অবজেক্টটাকে প্রিন্ট করো, নাহলে প্রিন্ট করবো না। এটা কন্ডিশনাল প্রিন্টিং বলতে পারো। যে আমি শিফটের মার্ক দেখো মার্কস চাইছে, আমি ধরুন এখানে 65 দিলাম কোনোভাবে, 65 দিয়ে এন্টার মারলাম, দেখো এই 3টে রোই কিন্তু আসলো, শাম যদু যেটা উপরে ছিল দেখলে তোমরা, এই 3টে রোই কিন্তু আসলো, বাদ বাকি 2টো রো কিন্তু আসলো না। এটাকে বলে ওয়ান কাইন্ড অফ কন্ডিশন প্রিন্টিং বা সার্চিংও বলতে পারো। এবার নেক্সট প্রবলেম আমরা দেখাবো কি করে আমরা বাইনারি ফাইলকে আপডেট করব। এটা অনেক বড় কোডটা দেখতে অনেক বড়, কিছুই না, এটা সিম্পল খুব ইজি কোড। স্ট্রাকচারটা বলে দেবো কিভাবে কি করা হয়। তো প্রথমে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে পিকেল অ্যাস পিআই, তো এখানে স্ট্রাকচারটা হচ্ছে, স্ট্রাকচারটাকে ক্লিয়ার করে নাও। যখনই আপডেট আর ডিলিটের স্ট্রাকচার কিন্তু একই রকম, দুটো পরপর দেখাবো আমি। স্ট্রাকচারটা বোঝাতে গেলে আমরা একটু থিওরিটিক্যাল স্ক্রিনে যাই, গিয়ে আগে স্ট্রাকচারটা কমপ্লিটলি বুঝে আসি, তারপর আমরা ফার্দার আমরা প্র্যাকটিক্যালে গিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করবো। তো স্ট্রাকচারটা বুঝতে গেলে ছবিটা ভালো করে বুঝতে হবে। ধরে নাও এটা একটা অরিজিনাল ফাইল, এটা দুটোই বাইনারি ফাইল কিন্তু, ঠিক আছে, দুটো আপডেট এবং ডিলিটের ক্ষেত্রে এই স্ট্রাকচারই মেনটেন হবে। তো অরিজিনাল ফাইলে দেখতে পাচ্ছ দিস আর নাম্বার অফ রোজ বলতে পারো বা অবজেক্ট বলতে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এরকম কিন্তু রয়েছে তোমার ওখানে অবজেক্টগুলো, মানে নাম্বারিং করে আমি যেখানে বুঝলাম এরকম তোমার অবজেক্টস বা নাম্বার অফ রোজ কিন্তু আমার অরিজিনাল ফাইলে রয়েছে। তো আপডেট করতে গেলে কি করব, আর তার সাথে আমাকে একটা টেম্পোরারি ফাইল, সেম একটা বাইনারি ফাইল তোমাকে তৈরি করে নিতে হবে। আর এই ফাইলটাকে তুমি কি করবে, রিড মোডে ওপেন করবে, আর টেম্পোরারি ফাইলকে তুমি রাইট মোডে ওপেন করবে। তাহলে দুটোর ওপেনিং মোড বুঝে গেলাম। এই গল্পটা তোমরা ভাবতে পারো যে ওয়ান কাইন্ড অফ একটা অ্যালগরিদম তোমাদের ডিসকাস করছি যে এরকম আপডেট বা ডিলিট করতে গেলে কি হবে। তো আমরা যে কনসেপ্টটা জানি যে আমরা এক একটা করে আমাদের রেকর্ড আমাদের কোথায় আসবে, আমাদের রিড করে নিয়ে আসবো। এবার আমাদের যে আপডেট করতে হবে, কোনো একটা আপডেট বা ডিলিট কোনো একটা বেসিক বৃত্তান্তর ক্ষেত্রে হতে পারে। আপডেটটা কার এগেনস্টে করবো, মানে কার আপডেট করবো। ধরুন আমাদের এই ফাইলটার মধ্যে আছে রোল নাম্বার আছে, যেরকম ওখানে ছিল নেম আছে, আর ধরে নাও মার্কস আছে, অ্যাজ ইট ইজ এই স্ট্রাকচার মেনটেন করে আছে। ধরুন আমি রোল নাম্বার এগেনস্টে আপডেট করতে চাই, যার রোল নাম্বার 101 তার নেম আর মার্কসটাকে চেঞ্জ করতে চাই। তো আমাকে তাহলে চেক করতে হবে যে সেই রোল নাম্বারটা হুবহু সেই রোল নাম্বার কিনা। আমাকে চেক করতে হবে কোনোভাবে যে আমি যে এখান থেকে যে এই রোটাকে তুলে আনলাম, রিড করলাম, আমাদের প্রোগ্রামে আসলো, তো অবভিয়াসলি তা চেক করতে হবে সেই রোল নাম্বারটা ডিজায়ার রোল নাম্বার কিনা। যদি হয় তাহলে তোমরা আপডেট করো, আর যদি না হয় তাহলে ডাইরেক্ট এই যে রোটাকে আবার আমরা টেম্পোরারি ফাইলে রাইট করে দেবো। বুঝতে পেরেছি? সেম আবার পরের রোটা যদি চেক করবো, সে যখন রিড করে আনলাম সেই রোল নাম্বারটা ইকুয়াল কিনা, যদি না হয় তাহলে আমরা কিন্তু আবার রাইট করে আনবো। যদি ধরো না ইকুয়াল হয়ে গেল, যদি তোমার মিলে গেল যে ধরো না এই রোটা সেই ডিজায়ার রো যার সঙ্গে রোল নাম্বারটা ম্যাচ করেছে, তা করলে আমরা এটাকে আপডেট করব, করার পর গিয়ে আবার আমরা টেম্পোরারি ফাইলে গিয়ে আমরা নতুন রোটা লিখে দিয়ে আসবো। তো এইভাবেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি
এই প্রসিডিওর মেনটেন হয় যখন আমাদের পুরো এই যতগুলো রো আছে সবগুলো রো ট্রাভার্স হয়ে যায়, মানে আমাদের এন্ড অফ ফাইল চলে আসে কোনোভাবে, তখন আমরা কি করব যে আমাদের এক্সেপ্ট যে ব্লকটা আছে সেই ব্লকের মধ্যে গিয়ে এখানে ভালো ভালো কাজ করতে হবে। আমাদের দুটো ফাইলকেই ক্লোজ করতে হবে, অরিজিনাল ফাইলকেও ক্লোজ করতে হবে এবং আমাদের টেম্পোরারি ফাইলকেও আমাদের ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর কি করব, এই অরিজিনাল ফাইলটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। এই জন্য আমরা একটা ওএস মডিউল ইউজ করেছিলাম। রিমুভ করতে হবে অরিজিনাল ফাইলকে, আর টেম্পোরারি ফাইলটাকে আমাদের রিনেম করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? অরিজিনাল ফাইলটাকে রিমুভ করতে হবে, টেম্পোরারি ফাইলটা রিনেম করে কি নাম দিতে হবে, রিনেম করে অরিজিনাল ফাইলের যা নামটা অরিজিনাল, ধরুন অরিজিনাল ফাইল নেম OFN দিলাম, অরিজিনাল ফাইল নেমে আমাদের রেখে দিতে হবে। ব্যাস এই হচ্ছে বেসিক গল্প, আর কিচ্ছু না। ডিলিটের ক্ষেত্রেও তাই হবে। ডিলিটের ক্ষেত্রে জিনিসটা কি হবে, আমরা তো কোনো একটা কোনো একটি অ্যাট্রিবিউটের এগেনস্টে ডিলিট করবো, ধরো না যার রোল নাম্বার 1 তাকে ডিলিট করো, তাহলে তো ওখানে তোমরা কি করবে, আমাদের এক একটা করে সেম রো আসবে আমাদের প্রোগ্রামে, আমরা চেক করবো সেই রোল নাম্বারের সাথে ম্যাচ হচ্ছে কিনা। যদি ম্যাচ না হয় তাহলে গিয়ে আমরা ওই টেম্পোরারি ফাইলে রোটাকে রেখে দিয়ে আসবো। যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমরা রাখবো না, বুঝতে পেরেছো? যদি আমাদের রোল নাম্বারটার সাথে আমাদের যে রোগুলো আমাদের এক একটা করে আমাদের প্রোগ্রামে ঢুকছে, বাইনারি ফাইল থেকে ঢুকছে, তাদের রোল নাম্বারটাকে আমরা চেক করলাম, যদি ম্যাচ খায় তাহলে রাখবো না, আর যদি ম্যাচ না খায় তাহলে গিয়ে টেম্পোরারি ফাইলে রেখে দিয়ে আসবো। এই হচ্ছে ডিলিটের গল্প। আপডেট আর ডিলিট একই ধাঁচে কাজ করে, আর বাদ বাকি এক্সেপ্টের তলায় যা যা লিখেছি সব সেম থাকবে, কোনো আলাদা নেই। জাস্ট আপডেটে আমরা চেঞ্জ করছি, মানে ওই কন্টিনিউয়াস ডেটাটাকে আপডেট করে আবার রাখছি গিয়ে, কিন্তু ডিলিটে কি করছি, ওই ডেটাটাকে রাখছিই না, বাদ বাকি সব রাখছি, মানে ওই রোটাকে বাদ দিয়ে সবগুলো আমরা কোথায় টেম্পোরারি ফাইলে রাখছি। এইভাবেই কিন্তু আমাদের ডিলিট বা আপডেটের অ্যালগরিদম আমাদের বাইনারি ফাইলের ক্ষেত্রে এই প্রসিডিওরগুলোকে মাথায় রেখে কিন্তু আমরা কাজ করব। এবার তোমরা যদি কোডটা দেখো তোমাদের হুবহু ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো যে আমরা ইম্পোর্ট করেছি pickle_py, মানে ভালো কথা। ইম্পোর্ট ওএসটা কেন বলেছিলাম, এই ওএস এর মধ্যে এই রিমুভ আর রিনেম ফাংশনটা আছে, নর্মালি পেতাম না আমরা, তো এটা হচ্ছে ওএস একটা মডিউল পাইথনে, তো এটা সাহায্যে করবো। তো F1টাকে আমরা মার্কস যে বলে যে ফাইলটা আছে সেটাকে আমরা, যেটা অরিজিনাল ফাইল যার নাম marks.dat, এটাকে আমরা রিড মোডে খুলেছি, আর এর পয়েন্টারের নাম দিয়েছি F1, ফাইল পয়েন্টারের নাম দিয়েছি F1 বা ফাইল হ্যান্ডেলারও বলতে পারো। সেরকম আমাদের আরেকটা বলেছিলাম টেম্পোরারি ফাইল খুলতে হবে, মানে তৈরি করতে হবে, সেটা রাইট মোডে ওপেন করতে হবে। ফাইলটা অ্যাকচুয়ালি নেই, তো রাইট মোডে ওপেন করলাম, তার পয়েন্টারের নাম দিয়েছি F2। এখানে একটা ফ্ল্যাগ রেখেছি, ফ্ল্যাগ বোর্ডে ভেরিয়েবল বা নর্মাল ভেরিয়েবল যার মধ্যে 0, এমনকি যদি ধরে নাও এমন একটি তুমি রোল নাম্বার তুমি আপডেট করতে চাইছো, সেই রোল নাম্বারটা এক্সিস্টই করে না, তখন তো তোমাদের বলতে হবে যে নো সাচ রেকর্ড ফাউন্ড, তো এই জন্য আমি এটা ফ্ল্যাগ ভেরিয়েবল রেখে দিয়েছি। আর এর পরের লাইনে কি করেছি, যে রোল নাম্বারটা আমাদের আপডেট করতে হবে তার ইনপুটটা আমি ইউজারের থেকে নিয়ে নিয়েছি, ধরো 1 2 3 এরকম যে রোল নাম্বারগুলো আমি ইনপুট নিয়ে নিয়েছি, যেখানে একটাই দেবে সে, যার এগেইনস্টে আপডেট করবো। তাহলে এবার তো আমাদের মেন কাজ শুরু, যেটা আমরা মেন অ্যালগরিদম শুরু। ট্রাইতে আমরা while true এক একটা করে রো আসছে, দেখো F1, দেখো এটা F1টা কার, F1টা marks.dat, তাহলে মার্কস ফাইল থেকে একটা করে রো আমার ডেটার মধ্যে আসছে। আর রোল নাম্বারটা কোন পজিশনে থাকে দেখো, যদি উপরে গিয়েও দেখো রোল নাম্বারগুলো সবসময় ডেটার 0 পজিশন, 0 ইন্ডেক্সে। লিস্ট যদি ডেটাটাকে একটা লিস্ট ধরো, তাহলে এর 0 ইন্ডেক্সে রোল নাম্বার আছে। যদি ম্যাচ খায় তাহলে আমি ইউজার থেকে ফার্দার আমি নেম আর মার্কস ইনপুট নেবো, নিয়ে ওগুলোকে আপডেট করব। তাহলে নেম আছে 1 নম্বর পজিশনে, 1 নম্বর ইন্ডেক্সে ডেটার, আর মার্কস যে 2 নম্বর। এটা আপডেট করার পর ফার্দার আমরা কি কোথায় ডাম্প করছি গিয়ে দেখো, আমাদের F2 মানে টেম্পোরারি যে ফাইলটা আছে সেই বাইনারি ফাইলের মধ্যে টেম্পোরারি বাইনারি ফাইলে গিয়ে স্টোর করে আসছি। আর করার পর আমরা এখানে ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু 1 করে দিচ্ছি, মানে সেট করলাম ফ্ল্যাগকে যে আপডেট হয়েছে। আর যদি এই পোর্শনে যদি ম্যাচ না খায় তাহলে আমি নর্মাল, ম্যাচ না খেলে নর্মাল সিম্পল এখানে রেখে দিয়ে আসছি, কোনো ব্যাপার না, সিম্পল রেখে দিয়ে আসছি। সিম্পল আমাদের যদি ম্যাচ না খায় রোল নাম্বার সাথে, সিম্পল ওই রোটাকে অ্যাজ ইউজুয়াল যা ছিল রোটা সেটাকে আমরা ওই টেম্পোরারি ফাইলে গিয়ে রেখে দিয়ে আসছি। এটা চলতে থাকবে অনন্তকাল ধরে, যত পর্যন্ত আমাদের নাম্বার অফ রোজ ইন আ বাইনারি ফাইল শেষ না হচ্ছে, বা নাম্বার অফ অবজেক্টস ইন আ বাইনারি ফাইল শেষ না হচ্ছে। শেষ হয়ে গেলে কি বলেছিলাম, দুটো ফাইলকে ফার্স্টে ক্লোজ করব। এখানে একটা কন্ডিশন রেখেছি, কন্ডিশনের মধ্যেই কাজটা করেছি। যদি ফ্ল্যাগের ভ্যালু 1 মানে কি, তার মানে একটা আপডেট হয়েছে কোনোভাবে, আপডেট হলে তো এই কাজটা করবে, নাহলে তো করবে না, ফালতু কেন করতে যাবে। os.remove বললাম, ফার্স্টে কি বললাম, অরিজিনাল ফাইলটাকে রিমুভ করব আর টেম্পোরারি ফাইলটাকে রিনেম করব। দেখো কিভাবে রিনেম ফাংশন, দেখো রিমুভের মধ্যে আমাদের ফাইলের নাম দিলে রিমুভ হয়ে যাবে, আর রিনেম করতে গেলে আমাদের যে এক্সিস্টিং ফাইল temporary.dat এটার নাম চেঞ্জ হয়ে যাবে marks.dat তে। টেম্পোরারি ফাইলটাকে রিপ্লেস অরিজিনাল ফাইলে, মানে আমরা রিনেম করলাম অরিজিনাল ফাইলের নাম দিয়ে, হয়ে গেল। আর লাস্টে দিয়ে দিলাম আমাদের রেকর্ড আপডেট সাকসেসফুলি। আর এটা যদি না হয়, যদি কোনোভাবে ধরে নাও, তো বেকার তো আমাদের রাখার দরকার নেই, মানে যদি আমাদের কোনোভাবে আপডেট হয়
তাহলে তোমার টেম্পোরারি ডট ডিএটির মধ্যে কিছু চেঞ্জেস পেয়েছো, যে টেম্পোরারি ফাইলের মধ্যে কিছু আপডেটেড ফাইলটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ড, সেটা পরবর্তীকালে আমরা মার্কসের নাম রিনেম করেছি। যদি আমাদের কোনো রেকর্ডই না পাওয়া যায় তাহলে কোনো আপডেটই হয়নি। হ্যাঁ, আপডেট বলতে গেলে আমার টেম্পোরারিতে ডেটা গেছে, কিন্তু আমরা এলসে আমরা সিম্পল আমরা যদি সব ডেটাগুলোকে পাঠিয়ে দিয়েছি, তো টেম্পোরারি পোর্শনে কিন্তু ডেটা গেছে, টেম্পোরারি ফাইলে সব রেকর্ডই চলে গেছে, তো ওটা রাখার দরকার নেই। এই জন্য আমরা ডাইরেক্ট এলস পোর্শনে, এটা আমি করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। তাহলে সিম্পল কি করেছি, বেকার ফাইলটা ফালতু পড়ে থাকবে তাই আমি এটা রিমুভ করে দিয়েছি। যদি আমার টেম্পোরারি পোর্শনে থাকে তাহলে ওটাকে সিম্পল রিমুভ করে দিয়ে বলেছি রেকর্ড নট ফাউন্ড, সিম্পল কথা। কিন্তু আমার দুটো ফাইল একই রকম হয়ে গেল না, আপডেট না হলে মার্কস আর টেম দুটো একই ফাইল হয়ে গেল, তো সেই সূত্রে আমরা অ্যাজ ইট ইজ এখানে রেখে দিয়েছি। এবার কোডটাকে আমরা চালিয়ে দেখবো যে আদৌ সাকসেসফুলি হচ্ছে কিনা। আমি ধরে নেব 2 যে বলে ধরে নাও রেকর্ডটা আছে, মানে শাম, খুব যদি ভুল না বলে উপরে গিয়ে দেখে আসি, হ্যাঁ 2তে শাম আছে, শামের জায়গায় আমি নাম দিয়ে দিলাম, আমি রিয়া দিয়ে দিলাম, নামটা দিয়ে দিলাম রিয়া, আর মার্কসও দিয়ে দিলাম 100 দিয়ে দিলাম ধরে নাও। ব্যাস দেখো লিখেছে আর রেকর্ড আপডেট সাকসেসফুলি। আদৌ আপডেট হয়েছে? 2 নম্বর যে রেকর্ডটা ছিল সেটা আমি দেখার জন্য তলে আমি আবার ফাইল থেকে রিড করব, সিম্পল রিড করে দেখবো যাদের আপডেট হয়েছে কিনা। দেখো হয়ে গেছে কিন্তু, দেখো দেখলে বুঝতে পারবে। দেখো 2তে আমার রিয়া চলে এসছে, উপরে দেখো 2তে আমাদের শাম ছিল, চালাবো না, চালালে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। দেখো 2তে আমাদের শাম ছিল 89 ছিল, এটা আমাদের চেঞ্জ করে হয়ে গেছে। দেখো আমাদের 2তে রিয়া 100 হয়ে গেছে এবং বলছে রেকর্ড আপডেট সাকসেসফুলি। এখানে দেখো চলে এসছে আমাদের ফাইনাল, যে আমি যখন রিড করে দেখলাম যে হ্যাঁ সাকসেসফুলি, এটা কিন্তু আমাদের হয়ে গেছে, মানে আপডেট হয়ে গেছে। সেম ডিলিটটা আমি দেখিয়ে দিই, একই রকম কোড, দেখো কোড দেখে কোনোভাবে চেঞ্জ নেই। সেরকম আমি ইম্পোর্ট ওয়েস করেছি, পিকেল করেছি, দুটো ফাইল খুলেছি, মার্কসটা আমাদের যে অরিজিনাল ফাইলটা F1 পয়েন্টার দিয়ে পয়েন্ট করে আছে, আর টেম্পোরারি ফাইলটা F2 দিয়ে। এখানে ফ্ল্যাগ রেখেছি, এখানে ফ্ল্যাগ রাখার কোনো দরকার নেই, যদিও ওপর থেকেই কপি করেছিলাম কোডটা। সিম্পল আমাদের সেই রোল নাম্বারটা ইনপুট করেছি। দেখো এবার while ট্রুতে এখানেই মেইন লজিকটা চেঞ্জ আছে উপরের সাথে, যদি তোমার নট ইকুয়াল টু হয় তাহলেই তোমার নতুন যে টেম্পোরারি ফাইল এটাগুলো যাবে। আমাদের এক একটা করে রো রিড করে আসছে, এক একটা করে রো আমাদের কোথা থেকে আসছে, অরিজিনাল ফাইল থেকে রিড করে ডেটার মধ্যে আসছে। যদি তার 0th পজিশনের রোল নাম্বার আছে, 0th ইন্ডেক্সে, যদি ম্যাচ না খায়, যে ইনপুটেড যেটা ডিলিটেড রোল নাম্বার বলতে পারো, ডিলিটেড রোল নাম্বারের এস যদি ম্যাচ না খায়, তাহলে আমাদের সেই রেকর্ডগুলোকে আমরা টেম্পোরারিতে নিয়ে যাব। ম্যাচ খেয়ে গেলে কিন্তু নিয়ে যাব না। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো তাহলে কোনগুলো হবে, যেটা তোমার ম্যাচ না খাবে সেগুলোই যাবে হচ্ছে তোমার টেম্পোরারি ফাইলে। তারপর যদি যখন এই ফাইলটা যখন রিড হয়ে যাবে, আমরা এক্সেপ্ট পোর্শনে গিয়ে দুটোকে ক্লোজ করে দেবো। সেম আমরা কি করব, রিমুভ করে দেবো মার্কস ডট ডিএটিকে, আর ওদিকে হচ্ছে আমাদের আপডেট করে দেবো টেম্পোরারির যে ডেটাটাকে আমরা আপডেট করে দেবো মার্কস ডট ডিএটিকে, আর বলবো রেকর্ড ডিলিটেড সাকসেসফুলি। দেখো এটাকে চালিয়ে দেখলে দেখো আমাদের চাইছে, ধরে না আমি ওই 2কেই ডিলিট করি, রিয়াকেই ডিলিট করে দিই, সিম্পল রিয়াকে ইনসার্ট করেছি, তো যেই 2 মারলাম দেখো রেকর্ড ডিলিটেড সাকসেসফুলি। আদৌ ডিলিট হয়েছে কিনা সেটা আমরা এখানে দেখবো, শিফট এন্টার মারলাম, দেখো 1 আছে, 3 আছে, 4, 5, কিন্তু এখানে রিয়া কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। অনেক সময় কি হয়, এই ডিলিটেড রেকর্ডটাকে তোমরা প্রিন্টও করতে পারো, দরকার নেই ডিলিট করতে পারো, সিম্পল ডিলিট করেছো, চাইলে তোমরা প্রিন্টও করতে পারতে, কোনো প্রবলেম নেই। এবার আমরা একটা প্রোগ্রাম দেখবো যেখানে আমরা ডিকশনারি থেকে কিভাবে আমরা ডেটাকে আমাদের বাইনারি ফাইলের মধ্যে রিড এবং রাইট করতে পারি। আমরা লিস্টটা ভালো করে দেখলাম, লিস্টের মধ্যেই ম্যাক্সিমাম আমাদের অপারেশনগুলো আমাদের দেবে, পরীক্ষা হলে আমাদের এই লিস্ট দিয়েই কিন্তু আমাদের এরকম প্রবলেমস আসবে। যখন বাইনারি ফাইলের সাথে কথা বলি আমাদের স্কুল এবং কলেজ লেভেলে, আমাদের কিন্তু লিস্ট দিয়েই কিন্তু প্রবলেম দেয়, বাট ডিকশনারি দিয়ে কিরকম হতে পারে এটা একটা আইডিয়া দেখাচ্ছে। এটা প্রোগ্রামই নিয়ে এসেছি, রাইট এ প্রোগ্রাম টু স্টোর কাস্টমার ডেটা ইন আ বাইনারি ফাইল cust.dat using a dictionary and print them on a screen after reading them। মানে প্রথমে cust.dat এর মধ্যে ডেটাগুলোকে আমরা রাইট করব, তারপর ওখান থেকে রিড করব, সিম্পল কথা। তো cust.dat এর মধ্যে কিরকম ভাবে ফরম্যাটে আছে, কাস্টমার আইডি অ্যাজ আ কি রেসপেক্টে রয়েছে, আর নেম এবং সিটি তার ভ্যালু রেসপেক্টে রয়েছে। তো সেই সূত্রে আমি একটা ডিকশনারি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমাদের যে 1 রাম কলকাতা, তাহলে আমাদের 1 হচ্ছে তার কি, এটা কাস্টমার আইডি আছে, এবং রাম হচ্ছে নাম, কলকাতা হচ্ছে তার হচ্ছে তোমার সিটি, যেটা কিনা একটা লিস্টের মধ্যে আছে, মানে 1 কি আর ভ্যালুটা একটা লিস্ট। যেমন 2 শাম পুনে, 3 যদু গোয়া এবং 4 মধু বিহার। এইভাবে আমরা একটা ডিকশনারি তৈরি করেছি, সিম্পল কিছুই না। আমরা একটা cust.dat রাইট মোডে ওপেন করেছি, ডাইরেক্ট দেখো এখানে আর কিছু ওয়াইল্ড ফাইল দেওয়া দরকার নেই, এখানে সিম্পল, এখানে একটাই ডিকশনারিতে একটাই অবজেক্ট, তো ডাইরেক্ট আমরা pi.dump, তাহলে টোটালটা ইজ ওয়ান অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট না, এখানে তো অবজেক্টের মধ্যে তো অবজেক্ট নেই, ওখানে যেরকম অনেকগুলো রো এসেছিল, এখানে একটাই টোটাল ডিকশনারি একটাই আছে। তখন আমি নর্মালি এখানে রেখে দিয়েছি, ডাম্প করেছি, মানে ফাইলে চলে গেছে, ফাইলটা ক্লোজ করেছি, আবার এটাকে ওপেন করেছি customer.dat কে রিড বাইনারি মোডে। তো এখানে আর while ট্রু ফ্রু এসব দেওয়া দরকার নেই, while ট্রাই
কেন কি এখানে একটাই তো আমার অবজেক্ট একটাই আছে, আমরা ইচ্ছার মতন কি টোটালে অবজেক্টটাকে স্টোর করি, তো অবজেক্ট তো একটাই আছে আমাদের কাছে, ডি আছে, তো সেটাকে আমরা লোড করলাম টি এর মধ্যে আর টিটাকে প্রিন্ট করেছি এখানে। আর দেখো আমাদের কিন্তু চলে এসছে, দেখো প্রিন্টেডটাই আসবে, এখানে তো রাইটের সময় তো কিছু আসবে না, জাস্ট আমাদের যখন আমরা লোড করলাম মানে রিড করলাম তার ভ্যালুটাই আমি টিটা প্রিন্ট করেছি, টিটা চলে এসছে। এইভাবেই কিন্তু আমরা ডিকশনারি থেকে ভ্যালু আমরা যেতে পারে কোথায়, আমাদের বাইনারি ফাইলে, এবং অপোজিট আমাদের বাইনারি ফাইল থেকে আমাদের প্রোগ্রামে এইভাবে আসতে পারে। সেম আমি আরেকটা এক্সাম্পল রেখেছি কি দিয়ে, আমরা প্রোগ্রাম ডট ডি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, যে আমরা টাপেল একটা ইউজ করেছি, মানে টাপেল দিয়ে ডেটা আমরা বাইনারি ফাইলে যাব এবং সেম জিনিসটা বাইনারি ফাইল থেকে নিয়ে আসবো। যেহেতু আমরা টাপেল তৈরি করে ফেলেছি, যেখানে কিছু টাপেলের ভ্যালু রেখেছি সি, এখানে হচ্ছে C++, একটা C++ ধরে নাও, জাভা, পাইথন, এরকম কিছু ডেটা রয়েছে টাপেলের মধ্যে। তো ফাইলটাকে ওপেন করেছি, ফাইলের নাম দিয়েছি proc.dat। তো সেই সূত্রে WB মোডে ওপেন করে সিম্পল একটাই অবজেক্ট, তো টিটাকে আমরা এবং ডাম করে এসছি, করে ক্লোজ করে দিয়েছি। আবার আমরা তারপর লাইনটা কি করেছি, ওপেন করেছি রিড বাইনারি মোডে। রিড করার পর আমরা কি করলাম, রিড বাইনারি মোডে ওপেন করার পর আমরা লোড করলাম, মানে ফাইল থেকে বাইনারি ফাইল থেকে নিয়ে আসলাম, এক্সের মধ্যে রাখলাম এবং এক্সটাকে প্রিন্ট করে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিয়েছি। দেখো আমাদের ওটাই চলে এসছে, সি, জাভা, একই জিনিস। দেখো আমরা সেম আমরা স্ট্রিং এর অবজেক্ট কি করে আমরা রাইট করতে হয় ফাইলে, সেটার এখানে কনসেপ্ট এখানে দেখিয়েছি। যেখানে ফাইলটাকে ওপেন করেছি, সিম্পল বলেছি এন্টার আ স্ট্রিং, এসে রেখেছি, ফাইলটা ওপেন করেছি এই জায়গাটা, যে string.dat, ফাইলের নাম দিয়েছি string.dat। আর সিম্পল এইভাবে আমরা ডাম্প করে দিয়ে এসেছি, সিম্পল একদম কোনো ব্যাপার না। এবং আবার এটাকে ক্লোজ করে দিয়েছি, আবার ওপেন করেছি মানে string.dat কে রিড বাইনারি মোডে, ওটাকে আবার লোড করে জিতে রেখেছি, তারপরে ওটাকে প্রিন্ট করে দিয়েছি, যেটাকে একদম সিম্পল দেখতে পাচ্ছ, কোনো প্রবলেমের বিষয় নেই। আমরা যদি একটা স্ট্রিং এখানে দিই, ধরে নাও কোর নলেজ দিই, যদি ধরে নাও ইনপুট দিয়েছি, আমরা সিম্পল আউটপুটে দেখো কোর নলেজ চলে এসছে। এই হচ্ছে বেসিক গল্পগুলো এখান থেকে আমরা ক্লিয়ার করলাম, কি করে আমরা স্ট্রিং, ডিকশনারি, টাপেল এগুলো কি করে আমরা অ্যাজ অবজেক্ট রাখতে পারি, সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। বাইনারি ফাইলে কিরকম ভাবে আমরা সিক এবং টেল ফাংশন ইউজ করি তার একটা আইডিয়া এখান থেকে আমরা পেয়ে যাব। আমরা গত লেকচারে যখন টেক্সট ফাইল পড়াশোনা করেছিলাম, আমরা সিক এবং টেল ফাংশন গুলো আমরা অলরেডি জানি, যেটা আমরা একই জিনিস আমরা এখানে পড়বো, যা পড়েছিলাম ওখানে তাই থাকবে। টেল ফাংশন আমাদের কারেন্ট ফাইলের পয়েন্টার বোঝায়, আর আমাদের সিক হচ্ছে কি করে আমাদের সেই পজিশনে নিয়ে গিয়ে রেখে দেয়। সিকের মধ্যে তিনখানা আমাদের গল্প ছিল, দুটো প্যারামিটার নেয়, একটা হচ্ছে কতটা নাম্বার অফ মানে মুভমেন্ট দেবে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের কার্সারের মোডটা কি হবে। আমাদের ছিল 1 2 এবার 0 1 2। 0 হচ্ছে তুমি যেখান থেকে একদম ফ্রম বিগিনিং, 1 হচ্ছে যেখান থেকে আছো সেখান থেকে, আর 2 হচ্ছে ফ্রম দ্য এন্ডিং। এই কনসেপ্টগুলো অলরেডি কিন্তু আমরা টেক্সট ফাইলের যে বেসিক কনসেপ্টগুলোতে ক্লিয়ার করেছিলাম। তোমরা যারা দেখোনি ওইগুলো যদি দেখে আসো, আমি এগুলো প্রথমেই বলেছিলাম ওর সঙ্গে লিঙ্ক আপ লেকচার, তো আমি সেগুলো আর এখানে ডিসকাস করবো না, জাস্ট দেখবো যে সেম জিনিসটা আমরা এখানে ইউজ করতে পারবো, বাইনারি ফাইলের উপরে ইউজ করতে পারবো। কিন্তু একটা কথা আমি টেক্সট ফাইলে বলেছিলাম যে সিকের যে আমাদের লাস্ট যেটা আছে মানে 2, যেটা আমাদের ফ্রম দ্য এন্ডিং থেকে শুরু হয়, সেটা কিন্তু আমাদের টেক্সট ফাইলের উপর কাজ করে না, ওটা কিন্তু বাইনারি ফাইলের উপরই কাজ করে। যেমন দেখতে পাচ্ছ f.seek যে 2 দিয়েছি, 2 মানে কি ফ্রম দ্য কার্সার চলে যাবে এন্ডে, সেখান থেকে 6 ঘর আগে আসবে। দেখো আমাদের কোর নলেজ, সিম্পল ধরে নাও কোর নলেজ লেখা আছে। দেখো এবার তোমরা ইন্ডেক্সিং গুলো করে নাও, তাহলে আমাদের string.dat এর মধ্যে কোর নলেজ আছে। তো আমাদের ফার্স্ট আমি যদি চালাই কোডটা, দেখলে বুঝতে পারবে চালালে কি আসে। প্রথমে f.tel মানে এখন কার্সার কোথায়, ফাইলটা ওপেন করেছি, ফাইলটা 0-তে আছে, তাই জন্য আমরা এখানে 0 পেয়েছি, ভালো কথা। তারপরে দেখো f.seek, সিক মানে কথাটার মানে কি, এটা ভালো করে দেখলে বুঝতে পারবে। মানে প্রথমে 5 মানে হচ্ছে 5 ঘর যাব, কোথা থেকে যাব, 0 থেকে। এখানে 0 মানে হচ্ছে তোমার ফ্রম দ্য বিগিনিং, 0 মানে আমাদের সিকে সেকেন্ড যে প্যারামিটারটা যদি 0 দিই, তার মানে হচ্ছে ফ্রম দ্য বিগিনিং আমরা 5 ঘর মুভ করব। তো সেহেতু 5 ঘর মুভ করার পর যদি টেল দিয়ে প্রিন্ট করি, তাহলে ফাইল পয়েন্টটা কোথায় হবে, আমাদের 5-এই হবে, খুব যদি ভুল না বলি। এবার তারপর দেখো সিক দিয়েছি, সিক করেছি -6 ঘর যাব, কোথা থেকে যাব, আমরা লাস্ট থেকে যাব, খুব যদি ভুল না বলি, -6 ঘর যাব। তাহলে সেখান থেকে আমরা যদি লাস্টে যাই -6 ঘর, তাহলে আমাদের অ্যাকচুয়াল পজিশন কি হবে, লাস্ট থেকে। দেখো আমাদের লাস্ট থেকে যখন -6 ঘর গেছি, দেখো কি হবে, লাস্ট হচ্ছে এইটা EDGEL W, খুব যদি ভুল না বলি, ডাব্লুতে চলে গেছে। ডাব্লুতে যাওয়ার পর যখন আমরা প্রিন্টিংটা হয়েছে, প্রিন্টিংটা এসছে ঠিকঠাক, কিন্তু আমরা বুঝতে পারছি না কেন বলতো, কিছু জিনিস বুঝতে পারছি, কিছু বুঝতে পারছি না কেন, আমরা রিড ফাংশন ইউজ করেছি। আমাদের কি রিড ফাংশন ইউজ করার কথা, আমরা তো একটা বাইনারি ফাইল ইউজ করছি, আর রিড ফাংশন তো টেক্সট ফাইলে কাজ করে। দেখলে কিছু একটা জিনিস এসছে, দেখো 6 ঘরই এসছে, দেখো B:, এটা এই অবধি দেখো 6 ঘরই আছে মোটামুটি, একটা রাফলি একটা জিনিস এসছে, কিন্তু আমরা তো রিড ফাংশন ইউজ করেছি, তো আমাদের তো কোনোভাবে তো হওয়া উচিত না।
এটা এখানে গল্প আসে। যাই হোক, তো আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে এখানে আমরা ব্যাকওয়ার্ড আমরা কাজ করতে পারি, বাট সেটা কোনোভাবে বি টেন্স ফর বাইনারি আমরা কাজ করতে পারি, কোনো অসুবিধা নেই। দুটো জিনিসই বুঝে গেলাম। এবার আরেকটা পদ্ধতি দেখাবো, এর পরের একটা জিনিস রেখেছি যেখানে আমাদের রাইট আ প্রোগ্রাম টু স্টোর রেকর্ড, একই জিনিস একদম প্রথমেরটাই রেখেছি, একদম ফার্স্ট যেটা ছিল আমাদের ফার্স্টেরটাই আমি লাস্টে রেখেছি, কিন্তু এখানে পদ্ধতিটা একটু আলাদা করে দিয়েছি। এখানে পদ্ধতিটা ওটা রাখিনি, মানে আমরা কি করেছি সেম জিনিসটাই করেছি, কোড দেখলে বুঝতে পারবে। আমরা এখানে একটা ডিফারেন্ট ফাইল তৈরি করেছি, marks1.dat, রাইট বাইনারিতে করেছি, এন্টার রোল নাম্বার, মার্কস, নেম সব রেখেছি, কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ করে দিয়েছি আমি। দুভাবেই আমরা কিন্তু জিনিস করতে পারি। আমরা এক একটা অবজেক্টকে বারবার মানে ইনপুট নিয়ে এক একটা অবজেক্ট বাইনারি ফাইলে পাঠাতে পারি, বা রাদার দেন তা না করে আমরা কি করতে পারি, ধরে নাও আমাদের এই ওয়াইল লুপটা আমাদের ধরে নাও 10টা রো আমাদের ইনসার্ট করেছে, তো 10 বার ঘুরেছে, তো 10 বার ফাইলে রিড না করে মানে রাইট না করে আমরা একটা লিস্ট তৈরি করে নাও, যে লিস্ট অফ লিস্ট, লিস্টের মধ্যে লিস্ট রয়েছে, রেকর্ড ডট অ্যাপেন্ড মানে লিস্টের মধ্যে লিস্ট রয়েছে। আর ফাইনালি গিয়ে তোমরা সেই যে গ্লোবাল লিস্টটা মানে সেটা লিস্টের মধ্যে যে বড় লিস্টটা, যেটাকে বলতে পারো আউটার লিস্ট বলতে পারো, বা যেটা গ্রেটার লিস্ট বলতে পারো, সেই লিস্টটাকে তোমরা যেটা মেজর লিস্টও বলতে পারো, রেকর্ড নামক যে যার মধ্যে আরো সাব লিস্ট রয়েছে, তার মধ্যে রেকর্ডস রয়েছে, তাহলে সেই লিস্টে তোমরা ফাইনালি কিন্তু গিয়ে আপডেট করে দিয়ে আসতে পারো। এটাও তোমরা করতে পারো, একই প্রসেস চলবে, কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই। দেখো আমি যখন এটাকে চালাবো তোমরা কোনো পার্থক্য বুঝতে পারবে না। ধরে নাও আমি 1 দিলাম, এখানে রাভি দিলাম, ধরে নাও এখানে ধরো 56 মার্কস, ওয়াইতে ইএস দিলাম, 2তে আমি এখানে রিয়া দিলাম, মার্কসে দিলাম 67, বা সেখানে নো দিলাম, দুটোই করলাম। দেখো আমাদের ইনসার্ট কিন্তু হয়ে গেছে। যখন আমরা রাইট করবো তখন কিন্তু আমাদের এই ওয়াইলটা রাখতে হবে না, ওয়াইল ট্রু বা ট্রাই ক্যাচ এগুলো রাখতে হবে না। কেন, আমাদের তো আলটিমেটলি একটা, ওখানে আমরা কত ওয়াইল ট্রু মানে কি কতগুলো আমরা রেকর্ড আমরা আছে জানি না, তো সেই সূত্রে ইনফিনাইট টাইম ওয়াইল লুপ ঘুরছে। তাতে কি হচ্ছে, আমাদের যখন রেকর্ড শেষ হয়ে যায় তখনও আমাদের ওয়াইল লুপ ঘুরছে, কিন্তু ফাইল থেকে কিছু পাচ্ছে না, সেটা তো একটা এরার চলে আসতো। কিন্তু এখানে সেই এরারটা আসবে না। দেখো আমাদের কিন্তু সব একটাই অবজেক্ট, লিস্টের মধ্যে অনেকগুলো লিস্ট আছে, বাট একটা গ্লোবাল লিস্ট তো রয়েছে। আমি ওখানে যখন থিওরি পড়েছিলাম একটা কথা বলেছিলাম, কিন্তু আমি খুব যদি ভুলে না বলি, তা আমরা কিন্তু ওখানে লিস্ট অফ লিস্টও কিন্তু আমরা স্টোর করতে পারবো। লিস্ট অফ লিস্ট মানে ওখানে একটা সিঙ্গেল অবজেক্ট, এখানে একটা সিঙ্গেল অবজেক্টই রাখছি, তার মধ্যে অনেক সাব অবজেক্টস রয়েছে বলতে পারো, বা সাব লিস্ট রয়েছে বলতে পারো, কিন্তু আমরা রাখছি তো একটাই লিস্ট, তো ওটা একটা লিস্টকে তুলে আনলাম, করে আমরা প্রিন্ট করে দিলাম, ব্যাস। এইভাবেও কিন্তু আমরা জিনিসটা করতে পারি। এটাও একটা প্রসিডিওর দেখালাম, দুটো প্রসিডিওরই কিন্তু বাইনারি ফাইলে আমরা রিড রাইট করতে পারি। আমরা সিঙ্গেল একটা লিস্ট আমরা রাখতে পারি, বা লিস্টগুলোকে একটা জড়ো করে একটা মানে বড় লিস্ট তৈরি করতে পারি, যদি তার মধ্যে অজস্র সাব লিস্ট রয়েছে, তাহলে সেই বড় লিস্টটা গিয়ে যেটা আউটার লিস্ট বলতে পারো, বা ওয়ান কাইন্ড অফ 2 ডাইমেনশন মানে লিস্ট তৈরি করে সেই লিস্টটাকে আমরা রেখে দিতে পারি, সেটাও করতে পারি। দুভাবেই কিন্তু জিনিসগুলো করা যায়। এই ছিল বেসিক বাইনারি ফাইলের আমাদের কনসেপ্ট। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।